ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, নাগরিক সমাজ যদি শরীর হয়, আইন শৃঙ্খলা হলো ওষুধ। শরীর অসুস্থ হলে ওষুধের প্রয়োজন হয়। এখন এই রাজ্যে বারবার একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলার যে হারির হাল, তাতে সন্দেহ হয় ওই ওষুধে ভেজাল নেই তো। অশান্তির নিত্য নতুন লিস্টে নতুন সংযোজন বেলডাঙ্গা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। রেল লাইন থেকে জাতীয় সড়ক, ঘন্টার পর ঘন্টা অবরোধ, ঈদ বৃষ্টি। বেলডাঙ্গায় ফের প্রতিবাদের নামে চলল অবাধে গুন্ডামি। নাকাল হলেন হাজার হাজার সাধারণ মানুষ। কার্যত নিষ্ক্রিয় থেকে নৈরাজ্য দেখল পুলিশ বাহিনী। এরপরও কোন মুখে সরকার বলবে যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক? দ্বিতীয় প্রশ্ন। পুলিশের সামনে তাড়া করে চুলের মুঠি ধরে মারা হলো মহিলা সাংবাদিককে। মাথা ফাটল চিত্র সাংবাদিকের। সাংবাদিকদের মবের মধ্যে না ঢোকার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, এটা আমারও হাতে নেই। এরপর কি করে প্রশাসনের ওপর ভরসা রাখবেন একজন সাধারণ মানুষ? তৃতীয় প্রশ্ন। 2019-এ সিএএ নিয়ে অগ্নিগর্ভ হয়েছিল এই বেলডাঙ্গা। আগুন লাগানো হয়েছিল স্টেশনে। ওয়াকফ হিংসায় জঙ্গিপুরের শাটারের পেছনে লুকিয়েছিল পুলিশ। বারবার একই ধরনের ঘটনা, কিন্তু কোন অঙ্কে পুলিশ প্রশাসনের এই নিষ্ক্রিয়তা? চতুর্থ প্রশ্ন। নির্বাচন কমিশনের নতুন নতুন ফরম্যানের জের। এসআইআর এর শুনানি নিয়ে চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের। দিকে দিকে বিক্ষোভ। ভোটারদের সঙ্গে প্রতিবাদে সামিল বিএলওরাও। নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য কেন ভুগবেন একজন সাধারণ নিরীহ ভোটার? পঞ্চম প্রশ্ন। ফারাক্কা থেকে চাকুলিয়া, মানুষের এসআইআর ক্ষোভের সুযোগ নিয়ে চলছে একের পর এক বিডিও অফিসে ভাঙচুর। আক্রান্ত হচ্ছেন সরকারি অফিসার থেকে পুলিশ কর্মী। আইন শৃঙ্খলা রক্ষায় কেন বারবার ব্যর্থ হচ্ছে রাজ্য প্রশাসন? নাকি পুরোটাই ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা? তবে শুরুতেই দেখাবো বেলডাঙ্গায় আজকের অশান্তির বেলাগাম ছবিটা। দেখুন। জ্বলল বেলডাঙ্গা, অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। এ যেন রণক্ষেত্র। ফের শিরোনামে মুর্শিদাবাদ। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ। রেল লাইনে বাঁশ ডাল ফেলে জোর জবরদস্তি করে আটকে দেওয়া হলো ট্রেন। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আমরা এইভাবে যেখানে গেছি সেইখানে মার খেয়েছি। বিহার, ঝাড়খণ্ড সব জায়গায় মার খেয়েছি আমরা। আমাদের কি গায়ে রক্ত মাংস নাই? পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুরে। পরিবারের দাবি, 5 বছর ধরে ঝাড়খণ্ডের বিশ্রামপুরে ফেরি করতেন আলাউদ্দিন। বৃহস্পতিবার ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখতে সেই ঘর মানে গলায় দড়ি দিয়ে টাঙানো আছে। এখন দেখতে গলায় টিপি মেরে দিয়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিচ্ছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশার মধ্যেই আলাউদ্দিনের মৃতদেহ গ্রামে ফিরতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। রেল লাইনে অবরোধের জেরে বেলডাঙ্গা স্টেশনে আটকে যায় লালগোলাগামী মেমু ট্রেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ, বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বেরিয়ে আসে ক্ষোভ। মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখান থেকে আমাদের সিদ্ধান্ত লেখ, আমরা ভোট দিতে চাইছি। সে নবান্ন মঞ্চ থাকলে হবে না, তাকে এখানে আসতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মৃতের বাড়িতে পৌঁছন তিনি, কথা বলেন পরিবারের সঙ্গে। আমার বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে, আপনি যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বেশি করে আছে, যেসব রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে, সেই সমস্ত রাজ্যে তারা যেখানকার সরকার তাদের সঙ্গে কথা বলে। ঝাড়খণ্ড বিজেপির রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, আরএসএস, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। পাল্টা বেলডাঙ্গার অশান্তি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। প্রায় 6 ঘন্টা ধরে চলে রেল অবরোধ। চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, এখনো 30 ঘন্টা কাটেনি। গতকালই সুপ্রিম কোর্টে ইডির ওপর আক্রমণ প্রসঙ্গে মাননীয় বিচারপতিরা বলেছিলেন তাদের হস্তক্ষেপ প্রয়োজন, না হলে এই রাজ্যে সিচুয়েশন অফ ললেসনেস তৈরি হবে, অরাজকতা বা নৈরাজ্য তৈরি হবে। এখন অরাজকতা বললে তো কম বলা হবে। আজ ঘন্টার পর ঘন্টা ধরে বেলডাঙায় যা চললো, খুব নরম করে বললেও তাকে বলতে হয় জঙ্গলের রাজত্ব। টানা 6 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কার্যত বিচ্ছিন্ন করা, ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ, তাড়া করে মহিলা সাংবাদিককে মেরে রক্তাক্ত করা, চিত্র সাংবাদিকের মেরে মাথা ফাটিয়ে দেয়া এবং আক্রান্ত সাংবাদিকরা যখন নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর কাছে সাহায্য চাইছে, অভিযোগ পুলিশ বিন্দুমাত্র সাহায্য করেনি। সবথেকে উদ্বেগের যেটা, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা আমারও হাতে নেই। আমার প্রথম বক্তা আজ ডক্টর নজরুল ইসলাম, আরও এই কারণে যে নজরুলদার নিজের জেলা মুর্শিদাবাদ। সিএ আন্দোলন, ওয়াকফ আন্দোলন থেকে আজকের এই ঘটনা। কেন পুলিশ ন্যূনতম আইন শৃঙ্খলাটুকু রাখতে সক্রিয় হচ্ছে না নজরুলদা? তবে অনুষ্ঠানের শুরুতেই বলবো, এখনও সব জায়গায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়নি। কাজেই আমার দায়িত্বশীল বক্তারা নিশ্চয়ই এমন কিছু বলবেন না যাতে উত্তেজনা তৈরি হয়। কিন্তু নজরুলদা, এই অরাজকতা কেন, কোন অঙ্কে? রাজ্যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নাম কি? রাজ্যের ডিজির নাম কি? আপনি তারপরে জেলার এসপি বা ওসি স্তরেও যেতে পারেন। রাজ্যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই 2 দিন আগে কি করেছেন আপনারা দেখেছেন। নিজে যদি ডাকাতি করতে চান এবং সেই ডাকাতিতে রাজ্যের ডিজিকে, শহরের সিপিকে, ডিসিপিকে, অন্য অফিসারদের নিয়ে যান, তো সেই পুলিশের লোকেরা আইন মেনে কাজ করবে, এটা আপনি আশা করেন কি করে? আপনার যে আশাটা করছেন সেটা তো আকাশ কুসুমের থেকে বেশি। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন যে এটা আমার হাতে নাই, তাহলে কার হাতে আছে? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী। বলছেন যে ওখানে কাদের প্ররোচনা থাকে আপনি জানেন। আমি মেনে নিলাম যে বিজেপির লোকেরা প্ররোচনা দিয়েছে, আমি মেনে নিলাম কংগ্রেসের লোকেরা প্ররোচনা দিয়েছে, আমি মেনে নিলাম সিপিএমের লোকেরা প্ররোচনা দিয়েছে। আপনার তো একটা ইন্টেলিজেন্স উইং আছে, আপনার হাতে তো পুলিশ আছে, তো আপনার কাছে তো খবর ছিল। আপনার পুলিশ সেই ইন্টেলিজেন্স অনুসারে পুলিশের ব্যবস্থা ওখানে কেন করলো না? জাতীয় সড়ক অবরোধ করে এতক্ষণ থাকবে, রেল লাইন অবরোধ করে এতক্ষণ থাকবে, আর আপনি বলছেন আমার হাতে কিছু নেই। তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিন। আপনি রাজত্ব চালাতে পারছেন না, আপনি মুখ্যমন্ত্রীর কাজও করতে পারছেন না, আপনি পুলিশ মন্ত্রীর কাজও করতে পারছেন না, তাহলে আপনার ওই পদে থাকার আর কোনো অধিকার নাই, আপনি যে কথা বলছেন আজকে। কিন্তু ধরুন, পুলিশ বাহিনী কালকে চাকুলিয়ার ঘটনা নজরুলদা দেখেছেন, আইসির মাথা ফেটে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। কারণ চাকুলিয়ায় বা ফারাক্কায় এই যে মারধর যারা করছে তারা কারা? তারা তো যারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন বলেছেন, তো তাদের গায়ে যদি পুলিশ হাত দেয় তো পুলিশের চাকরি থাকবে? হ্যাঁ, কিন্তু চাকুলিয়ায় যেখানে বিডিও অফিস ভাঙচুর হয়েছে সেখান থেকে থানার দূরত্ব 300 মিটার, আর 3 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে। প্রথমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 300 মিটারের দরকার নেই। এই লোকেরা যদি থানাতে গিয়ে পুলিশের লোকদেরও মারে, আপনারা তো কলকাতায় দেখেছেন যে ভয়ে লুকিয়ে পড়ে ফাইল দিয়ে মাথা ঢাকছেন। তো ওখানে বিডিও অফিসের দরকার নেই, ওই থানাতে গিয়েও যদি তারা মারধর করে, তো পুলিশ মন্ত্রী যদি তাদেরকে নির্দেশ না দেন এবং তার থেকে এসপি হয়ে যদি তাদের কাছে নির্দেশ না যায়, তাহলে তারা মার খাবে, তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না। আমার তখন জন্ম হয়নি, শুনেছি নকশাল আমলে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, জাতির জনকের মূর্তি ইচ্ছাকৃতভাবে ভাঙা হতো। আজ সকালে দেখলাম কবন্ধ মূর্তি মহাত্মা গান্ধীর, সেই ছবি তো ফিরে আসছে। দেখুন, আপনার যদি আইনের শাসন না থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, আইন মানেন না, তিনি যা বলেন সেটা আইন। এবং এই রকম পুলিশ অফিসারদের, যেমন রাজীব কুমার রাজ্যের ডিজি, তার রেকর্ডটা কি? তার রেকর্ড হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণ ছিল সেগুলো তিনি মামলা থেকে সরিয়েছেন। সরিয়ে নষ্ট তো করে দেননি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দরকার হলে ব্যবহার করতে পারবে, যার জন্য রাজীব কুমার আজকে ডিজি। সেই রকম পুলিশ কমিশনারকে দেখুন,
রাজ্যে যাদেরকে এসপি করা হচ্ছে তারা কারা, থানা যাদের ওসি করা হচ্ছে তারা কারা। তো এই মোসাহেব আপনি পুলিশ অফিসারদের দিয়ে যদি মনে করেন যে তারা ল অ্যান্ড অর্ডার সামলাবে, তারা ব্যবস্থা নেবেন, তাহলে ভুল করছেন। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, আইন অনুসারে কাজ করতে দিতে হবে, দক্ষতার সঙ্গে কাজ করতে দিতে হবে। আপনি যদি চান পুলিশ আমার হয়ে কাজ করবে, আমার সঙ্গে গিয়ে ডাকাতি করবে, আমার সঙ্গে গিয়ে চুরি করবে, আমার হয়ে কাজ করবে, তাদেরকে দিয়ে কাজের সময় কাজ আপনি পেতে পারেন না। এই মোসাহেব জহুজুর পুলিশ অফিসাররা কখনো এফেক্টিভ হতে পারে না। এরা লাভের চেয়ে রাজনৈতিক শাসক দলেরও ক্ষতি বেশি করে এবং সেটাই এখন হচ্ছে। নজরুলদা পুলিশ বাহিনীর কথা বলছে, আমি উল্টোটা বলছি। ধরুন রাজনীতিবিদরা যারা জনপ্রতিনিধি, জনপ্রিয় হতে পারেন, তাদের মধ্যে কতজন আজকে ওই, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কেউ দুষ্কৃতী নয়, সবাই সাধারণ মানুষ, প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন, গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছেন। মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিটের মধ্যে 20টায় জয়ী তৃণমূল। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসেরই প্রতিনিধি প্রদীপ্ত, ওর কাছে আমার এই প্রশ্ন থাকবে যে 22 জনের মধ্যে 20 জন তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত, তাদের কজনকে আজকে স্পটে দেখা গেল? এবং আমাদের সেই অসাধারণ তৃণমূল কংগ্রেস তো বাংলা এবং বাঙালির দল, তারা যে বাঙালি ইউসুফ পাঠানকে সংসদে পাঠিয়েছে, সেই বাঙালি ইউসুফ পাঠানকে তো খুব স্বাভাবিকভাবেই দেখা যায়নি। এর আগে যখন মুর্শিদাবাদ জ্বলছে, তাকে খুব রইসি কায়দায় চায়ের কাপে চুমুক দিয়ে বিজ্ঞাপন করতে ইনস্টাগ্রামে, বিজ্ঞাপন হলেও বুঝতাম, ইনস্টাগ্রামে দেখা গেছিল। আজকে স্বাভাবিকভাবেই তাকে দেখা যাবে না, কিন্তু ওই যে 22-এর মধ্যে যে 20 জন জিতেছিলেন, তাদের কতজন এই উন্মত্ত জনতা, আমি ধরে নিচ্ছি দুষ্কৃতী নয়, জনতা, তাদের সামলাতে গেছিলেন, তাদের বোঝাতে গেছিলেন যে অপেক্ষা করুন, আমাদের বন্ধু সরকার, তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার চলছে ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেন নিশ্চয়ই কোনো বিহিত করবে, জানা যাবে তার এই রহস্যময় মৃত্যুর আসল কারণটা কি, কাউকে দেখা যায়নি। কিন্তু আবার প্রাথমিক দায়িত্ব ছিল রাজনীতিবিদদের থেকেও আগে পুলিশ এবং প্রশাসনের। কি করছিল তারা, সে প্রশ্ন বারবার তুলব। জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ, মহিলা সাংবাদিককে তাড়া করে রাস্তায় ফেলে মার, বিক্ষোভের নামে তাণ্ডব। 6 ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহেশপুরের জাতীয় সড়ক। ঘন্টার পর ঘন্টা থেমে রইল ট্রেন, কিন্তু কোথায় পুলিশ? কি করলো তারা? কেন এতক্ষণ রাস্তা অবরোধ রইল? কেন সক্রিয় দেখা গেল না তাদের? কেন এতক্ষণ পরিস্থিতি উত্তপ্ত রইল? নানা মহলে উঠছে প্রশ্ন। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি নেতাদের স্টেটমেন্ট থেকেই আরো বেশি করে প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাগুলো বকলমে বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। এই রাজ্যে অশান্তি করতে কে চাইবে? বিরোধীরা চাইবে। বিক্ষোভস্থল থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার। গাড়িতে করে যেতে বড়জোর মিনিট 10 সময় লাগে। পর্যাপ্ত পুলিশ না থাকলে কেন আরো ফোর্স চাওয়া হলো না? এই কি যথার্থ পুলিশের ভূমিকা? পুলিশ কিন্তু যথেষ্ট নলেজেবল যে কিভাবে হাউ টু ট্যাকেল, হাউ টু ডিল উইথ দ্য ইমার্জেন্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করে না, কারণ পক্ষপাত দুষ্ট। যদি শাসক দলকে তোষামত করতে করতে এমন পরিস্থিতিতে এসছে, এমন পর্যায়ে চলে এসছে যে দ্য ডে উইল কাম ওয়েন সিচুয়েশন উইল গো বিয়ন্ড কন্ট্রোল। বেলডাঙ্গার অশান্তি ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এই নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শনিবারই মালদায় তাঁর সভা রয়েছে। সে কথা জানাতে গিয়ে শুক্রবার তিনি এক্স হ্যান্ডেলে বাংলায় লিখেছেন, প্রত্যেকদিন তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। এরই মধ্যে বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, এটা তাদের স্বতঃস্ফূর্ত। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি,
সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। পুলিশের ভয় কি একেবারেই উবে যাচ্ছে? তাই কি রাজ্যের নানা প্রান্তে এই পরিস্থিতি, এই ছবি? অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্যুৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা আছি ডেমোক্রেসিতে, কিন্তু সকাল বিকেল দেখতে হচ্ছে মবক্রেসি। ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা নিয়ে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অগ্নিগর্ভ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আগুন জ্বলল, রক্ত ঝরল, দেখলেন আপনারা। জাতীয় সড়ক অবরোধ করা হলো, লাইনে বাঁশ ফেলে গায়ের জোরে বন্ধ করা হলো সমস্ত ট্রেন চলাচল। মুখ্যমন্ত্রী আজ বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। কি আশ্চর্য! ঝাড়খণ্ড তো তৃণমূলের বন্ধু সরকার সেখানে রাজত্ব করে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট ক্ষমতায়। 6ই জানুয়ারি বীরভূম যাওয়ার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে ওই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার করেই রামপুরহাট গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক আজও হেমন্ত সোরেনের সঙ্গে এই নিয়ে ফোনে কথাও বলেছেন। কিন্তু আমার কথা হলো, তৃণমূল সরকারের পুলিশ বাহিনী গোটা দিন চুপ করে বেলডাঙ্গাকে রণক্ষেত্র হতে দিল কেন? কেন এই মবক্রেসির সামনে বারবার নিধিরাম সর্দার হয়ে যায় আমাদের উর্দিধারীরা? অদক্ষতা নাকি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা? প্রদীপ্ত কি বলে? দাদা, শুরুতেই এই ধরনের যে ঘটনাক্রম ঘটেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি, এবং একইভাবে বলছি যে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা এখনো বাকি আছে সেগুলো যেন তারা দ্রুততার সঙ্গে নেয়। কিন্তু একই সঙ্গে যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তার কথা বললে, যারা দিনভর সংবাদ মাধ্যমে চোখ রেখেছে তারা দেখেছে পুলিশ কিভাবে আবেদন নিবেদন ঘোষণা এবং তাদেরকে ডিসম্যান্টেল করা, তার জন্য যে ব্যবস্থাপনাগুলো নেয়ার সেগুলো নিয়েছে। কারণ শান্তি এবং স্থিতি এই দুটো যখন তুমি বি.আর. আম্বেদকরের কথা দিয়ে, সিভিল সোসাইটি দিয়ে শুরু করলে, তখন একই সঙ্গে শান্তি স্থিতির জন্য যে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এবং একই সঙ্গে সুন্দর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দরকার, সেটাও কিন্তু সমানভাবে বলার চেষ্টা করেছেন আমাদের বি.আর. আম্বেদকর সাহেব। এটা কেন বললাম দাদা, তুমি যখন ঝাড়খণ্ডে বন্ধু সরকার বলছো, তখন আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি কোনো এক টোটো ড্রাইভারকে জয় শ্রীরাম বলার জন্য কোনো এক মানুষ খালি গায়ে তাকে বেধড়ক পেটায়নি? সেটা তো পশ্চিমবঙ্গে হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ তার নিজের ব্যবস্থাপনা নিয়েছে। অর্থাৎ যেখানে তোমার কথা থেকে ধরি, সেইখানে পুলিশ ব্যবস্থা নিতে পারে, অথচ অরাজক পরিস্থিতি 6 ঘন্টা ধরে চললে পুলিশ ব্যবস্থা নেয় না। আর এটা বোঝানোর ব্যাপার নয়। তোমায় দেখাবো, আমাদের সতীর্থ সোমা, সে যখন মার খাচ্ছে দফায় দফায় বারবার পুলিশের কাছে গেছে, পুলিশ কোনো সাহায্য করেনি। আবারও বলছি, যদি পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তার প্রসঙ্গ থাকে সেটা অবশ্যই সমালোচনার, দৃপ্ত কণ্ঠে বলছি। কিন্তু সোমার ওপর যে আক্রমণ হয়েছে তারও তীব্র নিন্দা করছি, পরিষ্কারভাবে নিন্দা করছি। কিন্তু দাদা, আমার না 29 তোমরা স্টুডিওতে খুব নিন্দা করো। আমি বলছি ফারাক্কার ঘটনায় ধরো, তোমরা তো দুজন তৃণমূলের প্রতিনিধি ছিলেন, একেবারে নির্দ্বিধায় তোমরা নিন্দা করেছো। সেই নিন্দা বাকি সবাই বলেছে যে হ্যাঁ, কড়া ভাষায় নিন্দা হয়েছে, কিন্তু তারপরে জনপ্রতিনিধিকে পুলিশ ডাকলো না। মনিরুল বাবু একেবারে আরামসে বাড়িতে বসে আছেন, জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো না। এই রেল রোকো আন্দোলন বা এই জাতীয় কথা বলছো, তো তখন আমার অদ্ভুতভাবে ছাত্র দলের আন্দোলনের পরের দিনটার কথা মনে পড়ছে। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি, সেটাও একটা মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল আন্দোলন করেছিল 29শে আগস্ট 2024, যতদূর আমার মনে পড়ছে। সেই 29শে আগস্ট 2024 বা 28শে আগস্ট 2024-এর ঠিক পরবর্তীকালে 29শে আগস্টে যখন বিজেপির নেতারা এলাকায় রেল রোকো আন্দোলন করলো, তখনও কিন্তু পুলিশ তাদেরকে ঠিক আজকে যে এসওপির ভিত্তিতে কাজ করেছে, পুলিশের একটা নির্দিষ্ট এসওপি আছে। আমি যদি কোনো এসওপিতে ভুল করে থাকি, তখন তুমি তো বলবে যে গণতান্ত্রিক আন্দোলনে এভাবে আক্রমণ শানালো। না, রেল রোকো কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। আমি কি বলছি, পৃথিবীর কোনো ভারতবর্ষে মানে কোনো আইনে নয়, যে কোনো আইনেই রেল রোকো বলিনি। আমি বলছি ফারাক্কায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, মানে সরকারি সম্পত্তি, বিডিও অফিস একের পর এক ভাঙচুর হচ্ছে। কোনো এসওপির কোনো বাধা নেই, এসওপি অ্যাক্ট করতে বলছে, যেটা পুলিশ করছে না। আবারও বলছি, চাকুলিয়াতেও সেই একই ঘটনা ঘটেছে।
সেখানেও আরেক জনপ্রতিনিধি যিনি আগে ছিলেন তার নাম উঠে এসছে, আইসির মাথা ফেটেছে। সেইখানে দাঁড়িয়ে থেকে যখন পুলিশ মার খাচ্ছে সেটাও এক ধরনের অরাজকতা, যখন সাংবাদিক মার খাচ্ছে তখনও এক ধরনের অরাজকতা। কিন্তু শান্তি স্থিতির জন্য আমরা দায়বদ্ধ, আমরা পরিষ্কার দায়বদ্ধতা এবং রাখবো, এবং সেই দায়বদ্ধতার কোনো সমস্যা যদি হয় তাহলে আমরা অবশ্যই উত্তর দেব। আমরা বিজেপির মতন বলবো না যে চলো রেল রোকো করো, বা রেল রোকো করে মানুষকে দিনের পর দিন হয়রান করে যাও, সেই 29শে আগস্ট আমরা করব না। ফলে আজকে এই যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাংলা ভাষা বলার জন্য দিকে দিকে যেভাবে মরতে হচ্ছে, দিকে দিকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, রাত্রিবেলায় বালাসোর স্টেশনে ঘুমাচ্ছে বলে তাদেরকে আধার কার্ড দেখা, জয় শ্রীরাম বল বলে মেরে দেওয়া হচ্ছে, সেই অরাজকতাগুলো নিয়ে আমরা সমান্তরাল কথা বলবো না? নিশ্চয়ই প্রদীপ তো আরো জোরের সঙ্গে বলবে, কিন্তু হেমন্ত সোরেনকে তোমরা কি বলেছো যে আপনার রাজ্যে এই হচ্ছে, শুধু হেলিকপ্টার পাঠালে হবে না? হেমন্ত সোরেনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে ফোন করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ওই রাজ্য সম্পর্কে সেটাও তোমরা ইতিমধ্যে বহুবার দেখিয়ে দিয়েছো। দেখিয়ে ভয় লেগেছে। তিনি বলছেন আমার হাতে কিছু নেই। সত্যি তো ওই রাজ্যে যদি হয়, ওড়িশায় যদি হয়, ওনাদের কি আছে? নৈরাজ্য হলে মুখ্যমন্ত্রী বলবেন যে সবটা আমার হাতে আছে, তবে তো অবশ্যই নৈরাজ্য নিয়ে তিনি তো বলেছেন শান্তি শৃঙ্খলার জন্য যা যা করার দরকার করতে হবে, এবং আমরা তো দীপ্ত কণ্ঠে তার প্রতিবাদও জানাচ্ছি সমান্তরাল ভাবে, কারণ আমরা দায়বদ্ধ দল, আমরা উত্তরদায়ক দল। আমরা সেই উত্তরদায়কতা আছে বলেই, দায়বদ্ধতা আছে বলেই বিজেপি 77 থেকে কমতে কমতে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু বিজেপি যেভাবে আক্রমণ জানাচ্ছে, আজকে তো আমার মনে হচ্ছে ওই বাঁচতে চাই বিজেপিটাই এটা একটা ভয়ের উদাহরণ হয়ে যাচ্ছে, যে কোথাও গিয়ে প্রতিনিয়ত বাংলা বলবো আর বিজেপি আমাদের মারবে, তাই আমাদের বাঁচার জন্য বিজেপিকে আনতে হবে। এই যে বিজেপির ন্যারেটিভ যে কোথাও বাংলা ভাষা বলো, তুমি যদি মুসলিম হও তোমাকে বাংলাদেশে পেল অর্ডার করে তুলে পাঠিয়ে দেবে, তুলে দিয়ে সোনালী খাতুনের ঘটনা ঘটবে, ওড়িশায় কেউ বাংলা বললে তাকে পাঠিয়ে দেবে, এই ঘটনা প্রদীপ তো নিশ্চয়ই জানে, আমি জানি না ঝাড়খণ্ডের ঘটনা কি হয়েছিল। ওই পরিবারটা ন্যায় বিচার সেটা সুনির্দিষ্ট করতে হবে। হেমন্ত সোরেনকে আমি কেয়াকে পোডিয়ামে যেতে অনুরোধ করব, এবং অবশ্যই বিজেপির দিকে এক ঝাঁক তীর ছুঁড়েছে প্রদীপ্ত। কিন্তু দেখুন বেলডাঙ্গার ঘটনায় মুখ্যমন্ত্রী তিনি কাকে দায়ী করছেন তার দিক থেকে কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোট আনকোট বিজেপি এই দাঙ্গাগুলো করাচ্ছে, এখানেই থামছেন না। তিনি বলছেন এর পেছনে ভারত সরকারের এজেন্সি আছে, অর্থাৎ ভারত সরকারের এজেন্সি তাহলে ভোটের আগে মেরুকরণ করানোর জন্য পশ্চিমবঙ্গেও দাঙ্গা করাচ্ছে। কি বলছে? সবার আগে বলি সুমন, আপনি শুরু করলেন কথাটা নৈরাজ্য দিয়ে। আমি বলছি কথাটা নৈরাজ্য নয়, কথাটা নেই রাজ্য। আদৌ এই পশ্চিমবঙ্গে আদৌ কি কোনো রকম শাসন আছে, কোনো রকম আইন আছে, কোনো রকম প্রশাসন আছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমার হাতে নেই? এবং আমরা শুরু করেছিলাম ওই দুর্গাপুরের সময় একটা টাইম বাঁধা হয়েছিল যে 8টা পর্যন্ত। এখন তো মুখ্যমন্ত্রী উল্টে এই সুতপাকে বলছেন যে গেছিল কেন ওই গন্ডগোলের মধ্যে। অর্থাৎ আপনারা সাংবাদিকরা আপনারা কিন্তু নিজ দায়িত্বে যাবেন সুমন। এরপরে রাস্তায় যখন বেরোবেন, বা আপনাদের এবিপি আনন্দে যেসব সাংবাদিকরা রয়েছে, বিশেষ করে মহিলা সাংবাদিক, আমি নিজে মহিলা এককালে সংবাদ মাধ্যমের সঙ্গে ছিলাম, আমি বুঝতে পারছি এখন তো ওদের জন্য ভয় লাগছে। আগে ডাক্তার, পরে হলো উকিল যারা ছাত্র, আইনের ছাত্রী, তারপরে হলো যারা ওই দুর্গাপুরের যে মেয়েটি সেও স্টুডেন্ট, এবার হলো সাংবাদিক। অর্থাৎ রাজ্যে কোনো মেয়ে, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কোনো মেয়ে তাদের নিরাপত্তা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে আদৌ এই পশ্চিমবঙ্গে কোনো রকম আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, এবং যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমার হাতে নেই। প্রদীপ তো এত কিছু কড়া নিন্দে করছেন, একবারে উনি ভুলে গেছেন বোধহয় মুখ্যমন্ত্রী কতবার কড়া নিন্দা করেছেন। এত কথা হচ্ছে বাংলা বাঙালি, আচ্ছা আমি 3টে রাজ্য বিজেপি শাসিত রাজ্য সব বলছে। এই কয়েকদিন আগে, এইটা তো আলাউদ্দিন মারা গেলেন ঝাড়খণ্ডে, অত্যন্ত দুঃখজনক। এই কয়েকদিন আগে তামিলনাড়ুতে এরকমই একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। মমতা ব্যানার্জি একবারও বলেছেন না, কারণ ওনার কাছে তখন বাংলার থেকে বেশি, বাঙালির থেকে বেশি তখন ওনার হচ্ছে নিজের ওই ইন্ডি জোটের সখ্যতা বজায় রাখা। সহচরী উনি হবেন, আয় তবে সহচরী, হাতে হাত ধরি ধরি। তার আগে কিন্তু একের পর এক বিজেপি শাসিত রাজ্য পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন দিনের পর দিন। যে কোনো জায়গায় হোক, রাজ্য বিজেপির তো একেবারে গিয়ে ডেপুটেশন দেওয়া উচিত সেই রাজ্যতে গিয়ে যে আমাদের রাজ্যের নাগরিককে এইভাবে হেনস্থা করবেন না। আচ্ছা এবার কথাটা হচ্ছে, আমি কয়েকটা ছবিগুলো আপনার দেখাচ্ছি, মানুষ দেখবেন, আরো একবার তাদের মেমোরিটা তাজা করবেন। এই সেই সিএ আন্দোলনের সময় কিভাবে সরকারি সম্পত্তি পোড়ানো হয়েছিল, এইভাবে ভাঙা হয়েছিল। এই সেই ট্রেন, মহার্ঘ ট্রেন, কিভাবে ট্রেনের ওপর দেখুন হামলা চালানো হয়েছে,
ট্রেন ভাঙা হয়েছে, দুরন্ত সম্ভবত ট্রেনটি। আজকের বেলডাঙ্গার চরিত্র এবং চিত্রটা খুব একটা আলাদা নয় সুমন, একই রকমভাবে ভাঙচুর, ট্রেনকে আটকানো একই রকম। অর্থাৎ 2019 থেকে শুরু করে মাঝখানে 2025 আমরা শামশেরগঞ্জ দেখলাম, ধুলিয়ান দেখলাম, সেখানেও আমরা যেরকম পুলিশের কোনো রকম মুখ এবং বধির ভূমিকা দেখেছি, ঠিক এক মুখ এবং বধির ভূমিকা আমরা দেখলাম আজকে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে। পুলিশ তাদের আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, আপনারা কতদিন মুখ আর বধির থাকবেন? অনুব্রত মণ্ডল, মাফ করবেন, বিপ বিপ মণ্ডল, যেই নিয়ে এতবার শো হয়েছে, অনুব্রত মণ্ডল কিন্তু ওই লিটন হালদারকে ফোন করেছিল বলে ভাববেন না আপনার বাড়িতে আপনার মা এবং আপনার স্ত্রীর উদ্দেশ্যে ফোনটা আসবে না। তাই আপনারা মমতা ব্যানার্জির বদান্যতায় আপনারা চাকরিটা পাননি। তাই অন্তত এই রাজ্যে যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, বেলডাঙ্গা এমনই একটা জায়গা, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে রেজিয়ানগর, এই জায়গাটা যেটা হয়েছে ভাবতা এবং বেলডাঙ্গার মাঝামাঝি, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে রেজিয়ানগর, সেখানে কি আছে? সেই বাবরি মসজিদের যেখানে শিলান্যাস হয়েছিল কিছুদিন আগে, আমি আসছিলাম ওখানে, বেলডাঙ্গাতে আমার গাড়ির ওপর হামলা চালানো হয়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আইন শৃঙ্খলার কি অবস্থা চিন্তা করুন। রাজ্যে মহিলারা নিরাপদ নন, সাধারণ মানুষ নিরাপদ নন, এবং সব থেকে বড় কথা বেলডাঙ্গায় আমি একটু ভয় লাগছে যে ওখানে যে সংখ্যা লঘু হিন্দুরা রয়েছে তাদের কি অবস্থা হবে। কারণ এই হুমায়ুন কবিরই বলেছিলেন না কিছুদিন আগে যে ওইখানে ভরতপুরের যারা সংখ্যালঘু তাদেরকে নিকেশ করে দেবেন। তো আজকে রাত্রে দাঁড়িয়ে, আজকের এই রাতটা আমার কাছে খুব চিন্তার রাত। এবং আরেকটা শেষ করব 10 সেকেন্ড কথা বলে সুমন, প্রশ্নটা হচ্ছে এই মহিলা সাংবাদিককে যেভাবে তেড়ে আক্রমণ করা হয়েছে, এটা তো তার উপর যৌন নির্যাতন। পুরুষরা যেভাবে আক্রমণ করেছে, মহিলা মুখ্যমন্ত্রী, উনি হাতরাস দেখতে পান, উন্নাও দেখতে পান, উনি কেন বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন না? আরে যেই চ্যানেলটা আমি নাম করছি না, তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় পরেই ওনারা থেকে কথা বলেন টলেন, অনেক কিছু করেন, তাহলে সেখানেও ইভেনচুয়ালি বাদ কেউ যাবে না সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি একজন ব্যর্থ প্রশাসক, ব্যর্থ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলে ওকে গৌরবান্বিত করার কোনো জায়গা দেখছি না। আমি সোমার কথায় আলাদা করে আসবো, কিন্তু তার আগে প্রদীপ্তর উত্তর। মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে আপকি বার 200 পার, অত বড় সফল প্রধানমন্ত্রী, সফল অমিত শাহকে 77-এ নামিয়ে নিয়ে আসতে পারে? এতটাই ব্যর্থ প্রধানমন্ত্রী, এতটাই ব্যর্থ মুখ্যমন্ত্রী যে অন্য রাজ্যে আসছে। কিন্তু দাদা, তাহলে আমাকে কিন্তু অ্যালাউ করতে হবে অন্য রাজ্যে। অন্য রাজ্যে ঢুকেই গেছে, কোনো অসুবিধা নেই। আমার শুধু ভয় হচ্ছে যে যদি নির্বাচনী সাফল্য আর জয়ের নিরিখে দেখা যায়, তুমি আর হাতরাসি বলতে পারবে না পরের পর যোগী আদিত্যনাথ জিতে যাচ্ছে, ওই রকম নারকীয় ঘটনা খোলা গলা নিন্দা হোক। একদম দাদা ঠিক, ওটাও নিন্দার যোগ্য। এমন একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী যার লক্ষ্মীর ভান্ডারকে প্রথমে সমালোচনা করা হয়, ভিখারির বার্তা বলা হয়, তিনি আজকে পরে আবার ফিরে এসেছেন 10 মাস পরে, কিন্তু সেটাই অন্য রাজ্যে দিয়ে দিতে হয়। এমন ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি বাংলার বাড়ি আবার করে দিতে পারেন, আরো 12 লক্ষ 20 লক্ষ বাড়ি অন্তত বিলম্বে দিতে পারেন, এমন ব্যর্থ মুখ্যমন্ত্রী। ওই তো এখনো রেখা বাড়ি পায়নি গো, তোমাদের ক্যান্ডিডেট, সে এখনো বাংলার বাড়ি পেতে পারলো না। লজ্জা তো তোমাদের করতে হবে, তোমরা দিনের পর দিন বাংলার মেয়েদেরকে যেভাবে আচরণ করছো, বাংলার মেয়েদেরকে ভিক্ষাবৃত্তির সঙ্গে সমালোচনা করছো, সেইখানে আমার 2019-এ আমার স্টিল ছবি নয়, একেবারে আর্কাইভ থেকে সেই সিএ আন্দোলন এবং যেভাবে স্টেশনে কার্যত স্টেশনের ঘর পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছিল, কন্ট্রোল প্যানেল পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছিল, ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন সেই আন্দোলন চলেছিল, অথচ আবার বলছি পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। দুর্ভাগ্য। দেখুন, ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ জাতীয় সড়ক, আটকে রইল ট্রেন, চলল ইট বৃষ্টি, রাস্তায় আগুন ধরানো হলো টায়ারে। শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গায় জ্বলল বেলাগাম নৈরাজ্যের আগুন, যা মনে করিয়ে দিল সেই 7 বছর আগের কথা। 2019 সালে সিএ এর প্রতিবাদের নামে ঠিক এরকমই নৈরাজ্য চলে মুর্শিদাবাদের এই বেলডাঙ্গাতেই। দুদিন আগুন ধরিয়ে দেওয়া হয় বেলডাঙ্গা স্টেশনে, পুড়ে খাক হয়ে যায় স্টেশনের ঘর এবং কন্ট্রোল প্যানেল। সামনে আসে লাগাম ছাড়া তাণ্ডবের ছবি, জিনিসপত্র ভেঙে চুরে ছুঁড়ে ফেলা হয় রেল লাইনে। যে লাইন দিয়ে ট্রেন যাওয়ার কথা তা ভগ্নস্তূপের চেহারা নেয়। তারপর সেখানেই দাউ দাউ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাতের মুঠি আলগা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। যিনি মুখ্য প্রশাসক পশ্চিমবঙ্গের,
তিনি হাঁ করে দাঁড়িয়ে দেখবেন, তার পুলিশ দাঁড়িয়ে দেখবে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, এর চেয়ে ঘৃণ্য নক্কারজনক আর কিছু হতে পারে না। শুক্রবার যেভাবে বিক্ষোভের নামে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়, সেরকম 2019 সালেও সিএএ এর প্রতিবাদের নামে নৈরাজ্যের আগুন ছড়ায় জাতীয় সড়কে। সেখানেও চলে ধস্তাধস্তি। 7 বছর আগে সেই সব ছবিই যেন ফিরে এলো শুক্রবার সকালে। বেলাগাম তাণ্ডবে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল সেই বেলডাঙা। কিন্তু 2019 সালের ঘটনা যেখানে সকলের মনে আছে, সেখানে তা থেকে শিক্ষা নিয়ে শুরুতেই বিষয়টা নিয়ন্ত্রণে আনা হলো না কেন? কি করছিল পুলিশ? উঠছে সেই প্রশ্ন। এই ক্ষোভের বহিঃপ্রকাশ এরপর জানবেন সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তরে হতে চলেছে। যে ঘটনা ঘটছে, এই ঘটনা এবার আপনার কলকাতা শহরেও দেখতে পাবেন। একদিকে বিজেপির এই অন্য এসআইআর এর নামে হয়রানি, অন্য রাজ্যে বঙ্গভাষীকে পিটিয়ে মারা, এই পলিটিক্সটা, আর এখানে উত্তেজনা তৈরি হলে সেটাকে একটা অশান্তির দিকে নিয়ে যাওয়ার প্ররোচনা, এটা বিরোধী পক্ষেরই একাধিক শক্তি এখানে সক্রিয়। এরা তো সব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে। বারবার বলছি, বিজেপি যেটা করছে এসআইআর এর নামে হয়রানি এবং অন্য রাজ্যে এইভাবে পিটিয়ে মারা, তার তীব্র প্রতিবাদ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন। অশান্তির আগুন কেন বারবার গ্রাস করে বেলডাঙাকে? নেপথ্যে কাদের প্রশ্রয়, কাদের উস্কানি? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও অধরা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে রক্তাক্ত মহিলা সাংবাদিক। পুলিশের সামনে তাড়া করে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে মারধর করা হলো 24 ঘন্টার মুর্শিদাবাদের সাংবাদিক সোমা মাইতি এবং তার চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোকে। দেখুন, এটাকে ওই প্রফেশনাল হ্যাজার্ড বলে বিষয়টাকে ছোট করে দেখানোর কোনো উপায় নেই। নিজের কাজ করতে গিয়ে কর্তব্যরত একজন সাংবাদিক মার খেয়েছেন, আর পুলিশ দাঁড়িয়ে দেখেছে। জাতীয় সড়ক অবরোধের কথা জানতে পেরে খবর করতে গেছিলেন সোমা, কিন্তু তাকে রাস্তায় ফেলে পেটালো উন্মত্ত জনতা। প্রায় 100 মিটার তাড়া করে প্রথমে মারধর করা হলো তাকে। তার পুরোটাই হলো পুলিশের সামনে। পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। এই দুষ্কৃতীরা যখন মারধর করছে সোমাদের, তখন রাস্তার পাশেই দাঁড়িয়েছিল একটা পুলিশের গাড়ি। সেখানে পুলিশ কর্মীদের কাছে সোমা সাহায্য চান। অভিযোগ, তাতেও পুলিশ ন্যূনতম সাহায্য করেনি। টোটো করে একজন স্থানীয় ব্যক্তি সোমাকে উদ্ধার করে নিয়ে আসার সময় আরেক প্রস্ত মারধর করা হয় সোমাকে। কোনো রকমে রক্তাক্ত আহত সোমাকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে আসেন ওই ব্যক্তি। মাথা, পা সঙ্গে ডান হাতের লিগামেন্টে সোমার চোট লেগেছে। দেখুন, সাংবাদিক পরিচয় বাদ দিন, সোমা মহিলা না পুরুষ সে কথাও বাদ দিন, কিন্তু একজন নাগরিককে পুলিশের সামনে দফায় দফায় হেনস্থার শিকার হতে হবে, আর মুখ্যমন্ত্রী বলবেন মবের মধ্যে ঢুকতে বারণ করো, আর এটা আমারও হাতে নেই। কেন? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? প্রথমে সোমা মাইতির উপরে যেভাবে নারকীয় অত্যাচার করা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখেছে, তার তীব্র নিন্দা করছি। একই সাথে আমি আশা করব তৃণমূলের প্রভাবিত হলেও প্রেস ক্লাবগুলো এর তীব্র নিন্দা করবে এবং তার চ্যানেলও অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিল সেটা ব্রেকিং না করে প্রতিকার এবং প্রতিবাদ করবে। কিন্তু সেটা তাদের পলিসি। আমি বলছি বিশ্বনাথ শুধু যোগ করুন, তার চিত্র সাংবাদিককে মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। একেবারে। সুতরাং আমি সেই চ্যানেলকেও বলবো যে আপনারাও কিন্তু আপনাদের সাংবাদিকদের উপর অত্যাচারকে কিন্তু আপনারা তুলে ধরুন, খুব জোরালোভাবে তুলে ধরুন। কারণ পশ্চিমবাংলা তৃণমূল আসার পরে ধারাবাহিকভাবে সাংবাদিক পেটানো একটা রেওয়াজ হয়েছে। শিক্ষক পেটানো তৃণমূল কংগ্রেস, ডাক্তার পেটানো তৃণমূল কংগ্রেস, সাংবাদিক পেটানো তৃণমূল কংগ্রেস, পুলিশ পেটানো তৃণমূল কংগ্রেস। কার্যত গুন্ডামিটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ঢুকেছে। ফলে তৃণমূল কংগ্রেস এবং গুন্ডামি একটা সমার্থক শব্দের দাঁড়াচ্ছে। সুমনদা, দেখুন, আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করুন যে জাতীয় সড়ক অবরোধ, আবার অন্যদিকে রেল অবরোধ। জাতীয় সড়ক অবরোধ অর্থটা কি? রেল অবরোধ অর্থটা কি? তার মানে পরিষ্কার করে একটা মেসেজ দিতে চাইছে। কারা? কাকে দিতে চাইছে? একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমার বুঝতে কোনো অসুবিধে নেই যে এর পেছনে কারা আছে। অর্থাৎ জাতীয় সড়ক এবং রেল দুটোকেই যখন অবরুদ্ধ করে, তখন নিশানাটা কোন দিকে এবং কার নির্দেশে এগুলো হচ্ছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার। এখানে রাজ্যের শাসক দলের মদত না থাকলে পুলিশ কি ওখানে দাঁড়িয়ে থাকতো?
বিজেপি বা সিপিএম এর কোনো মিছিল যখন হয় বা এরকম অবরোধ হয়, পুলিশ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে আপনি দেখেন? আপনি তো একটাও দেখেন না। তখন তো লাঠি পেটা করে জল কামান দিয়ে সমস্ত ভাগিয়ে দেয়। তাহলে আজকে কেন পুলিশ ঘন্টার পর ঘন্টা ওই হুলিগানদেরকে শাসন করতে দিল? এর আগে আপনি দেখেছেন চাকুলিয়াতে দিয়েছে, তার আগে আপনি দেখেছেন ফারাক্কাতে দিয়েছে। কি উদ্দেশ্য দিচ্ছে আমরা বুঝতে পারছি। উদ্দেশ্যটা হলো যে যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন তাদের গায়ে পুলিশে আঁচড় লাগতে দিবেন না। পরিষ্কার, পুলিশ যদি মার খায় খাবে, তাতে যদি আইসি মার খায় খাবে, তাতে যদি আমার বিডিও অফিস তছনছ হয়ে যাবে। আমার সরকারি কর্মীদের রক্ষা করার দায় নেই, কিন্তু আমার ওই ভোট ব্যাংকে রক্ষা করার বিরাট দায় আছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক রক্ষা করার জন্যই পুলিশকে কিন্তু ওইভাবে নিষ্ক্রিয় করে রেখেছেন। আপনি আমায় বলুন, মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি বলেন আমার কি করণীয় ছিল, আপনার করণীয় যদি কিছু না থাকে তাহলে আপনি মুখ্যমন্ত্রী পদে আছেন কেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছেন কেন? আপনি একদিকে মানে পাওয়ার এনজয় করবেন উইদাউট পারফর্মিং রেসপন্সিবিলিটি, দায়িত্ব ছাড়া আপনি ক্ষমতা ভোগ করবেন, দিনের পর দিন এনজয় করবেন ক্ষমতা, দায়িত্ব পালন করবেন না, তাহলে আপনি ওই পদ থেকে পদত্যাগ করুন। আপনি যদি দাঁড়িয়ে সর্বোচ্চ পদে দাঁড়িয়ে বলেন যে আমার কি করণীয় ছিল, আমি কি করতে পারতাম, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, তাহলে রাজ্যের মানুষ তো রীতিমতো চমকে উঠবে, তাদের মধ্যে আতঙ্ক ছড়াবে যে মুখ্যমন্ত্রী নিজে কোনো দায়িত্ব নিতে চাইছেন না, তাহলে আমরা কিসের উপর আমাদের জীবন রক্ষা করব? এবং একই সাথে আপনাকে বলি, যখন কলকাতা থেকে যাচ্ছেন উনি প্রেস কনফারেন্স করছেন, আপনি আমার বলুন যে রাজনীতিবিদরা মিথ্যে কথা বলে এটা আমরা জেনে অভ্যস্ত, যে রাজনীতি মানে হলো মিথ্যের জায়গা, সব রাজনীতিবিদই কম বেশি মিথ্যে কথা বলে। ঠিক মানে সকাল থেকে আপনারা দেখাচ্ছেন উনিও জানেন যে ঝাড়খণ্ডে ওই পরিযায়ী শ্রমিককে অত্যাচার করে মারা হয়েছে, ঝাড়খণ্ডে মারা হয়েছে। আপনি সচেতনভাবে মিসলিড করে আপনি বিহার বললেন কেন? আপনি বিহার বললেন কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, সেটা হলো বিজেপি শাসিত রাজ্য বিহার। আর ঝাড়খণ্ড হলো আপনার অত্যন্ত প্রিয় মুখ্যমন্ত্রী সেখানে আছে, হেমন্ত সোরেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করলেই হেলিকপ্টার চলে আসে বীরভূমে উড়ার জন্য। ফলে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তামিলনাড়ু, ঝাড়খণ্ড, কেরালা বা কর্ণাটকে যখন ঘটনাগুলো ঘটছে তখন তো আপনি নিশ্চুপ থেকে যাচ্ছেন। তার মানে পশ্চিমবাংলায় বাঙালি আপনার উদ্দেশ্য নয়, বাঙালি রক্ষা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমার প্রতিপক্ষ বিজেপি, তাকে পর্যুদস্ত করব, পরাজিত করব। তার জন্য বিজেপি রাজ্যগুলো যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেখানে যদি বাঙালি কোনো কারণে অত্যাচারিত হয় সেগুলোকে তুলে ধরে বিজেপিকে কোণঠাসা করব। কিন্তু সারা ভারতবর্ষের যে লার্জার পার্সপেক্টিভে বাঙালি আপনার দ্বারা সুরক্ষিত হতে পারছেন না। জ্যোতি বসু যখন শাসন ক্ষমতায় ছিল, যখন আসামে অত্যাচার হচ্ছিল বাঙালিদের উপর, একাধিক রাম চ্যাটার্জি সমেত একাধিক নেতা তারা তো আসামে চলে গিয়েছিলেন, তারা তো আসামে বাঙালিদের রক্ষা করবার চেষ্টা করেছেন। আপনি মুখ্যমন্ত্রী, বাঙালির মুখ্যমন্ত্রী, আপনি ভিন্ন রাজ্যে বাঙালি যে অত্যাচারিত হচ্ছে তা রক্ষা করতে পারছেন না। আপনি আপনার ব্যর্থতাটা আপনি কার্যত রাজনৈতিক সুবিধের জন্য কাজে লাগাচ্ছেন। অর্থাৎ আপনার ব্যর্থতাটা আপনি বিজেপির ব্যর্থতার জায়গা থেকে দেখিয়ে বা বিজেপির অত্যাচার দেখিয়ে আসলে আপনি বাঙালিকে রক্ষা করছেন না, শুধু নিজে 2026-এ জয়ী হওয়ার জন্য বাঙালি রাজনীতিকে আঁকড়ে ধরে রাখছেন। প্রদীপ্ত, না, বাঙালিকে আঁকড়ে ধরে রাখা বা 2026-এ জেতা যদি সেটাই হতো, তাহলে ওই আপনি যে নাগরিক সমাজের কথা বললেন সেই নাগরিক সমাজের ভূমিকা তাহলে কিছু নেই বলতে হবে, এটা তাই তো বলতে চাইছি। তো কিন্তু এই রাজ্যে তো নাগরিক সমাজের ভূমিকা আছে বলে তোমার মনে হয়? স্যারই তো দেখাচ্ছেন বা অন্যান্যরা দেখাচ্ছেন, তো এই প্যানেলেও তো অনেকে আছেন যারা প্রকৃত প্রস্তাবে একটা লেন্স হিসেবে কাজ করার চেষ্টা করছেন, যে রাজনীতিবিদরাই শুধু মিথ্যে কথা বলেন। এই কথাগুলো কানে লাগছে যে রাজনীতিবিদরাই শুধু মিথ্যে কথা বলেন আর বাকিরা সবাই সত্যি কথা বলেন। কি মনে করো, রাজনীতিবিদ না অধ্যাপক? আমি পরিষ্কার বলছি, আমি এখানে রাজনীতির একজন অংশগ্রহণকারী এসেছি, খুব পরিষ্কারভাবে বলছি। আমার বক্তব্য হচ্ছে যে যখন বিজেপির হাতে বিজেপির নেতারা সুরক্ষিত নয়, অসিত সরকার প্রমুখরা, সে তো বুথ সভাপতি বিজেপির, তাকে কি অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে আনে, তখন তৃণমূল কংগ্রেসের কথা হবে না? হবে না সামিরুল ইসলামের কথা বাঙালিদের বাঁচানোর জন্য? সেই সামিরুল ইসলাম ঠিক আছে, তোমরা কেমন আন্দোলনের কথা বলছো দাদা? ওই কৃষকদের আন্দোলনকে, যে কৃষকদের আন্দোলনে গুলি করে মারবে, ওরকম হ্যান্ডেল করতে চাইছো নাকি সেই সিএর আন্দোলনের কথা যেখানে গুলি করে মারতে হচ্ছে, সেই সিএ আন্দোলন ভাঙার কথা বলছো? আমরা শান্তি সুষ্ঠুভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যাতে বোঝানোর চেষ্টা করে তাদেরকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি। এইটা বলছে যে শান্তি
শান্তিপূর্ণভাবে এতক্ষণ বোঝানোর চেষ্টা করব যতক্ষণ না তারা বুঝবেন ততক্ষণ সমস্ত জাতীয় সড়ক রেল সব অবরুদ্ধ হয়ে থাকবে। আর হাজার হাজার এই রাজ্যের বাঙালি তারা ট্রেনের মধ্যে, রাস্তায়, সব জায়গায় হেকেলড হবেন ঘন্টার পর ঘন্টা। আমি জানি না, কিন্তু আবার বলছি, আমাদের সতীর্থ সোমা এবং রঞ্জিত, আমি দ্রুত একবার তাদের সঙ্গে কি হয়েছে একবার দেখাবো। চুল ধরে টানছে, জামা ধরে টানছে, ওরা ছুটছে, আমিও ছুটছি। এ যেন মৃত্যুর থাবা থেকে কোনো রকমে বেঁচে ফেরা। মুর্শিদাবাদের উত্তপ্ত বেলডাঙায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এভাবেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে পড়তে হলো 24 ঘন্টার মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সোমা মাইতি ও তার চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোকে। রাস্তায় ফেলে মার, লাথি, কিল, চর, ঘুষি, বাদ যায়নি কিছুই। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, লাথি মেরে আমাকে জাতীয় সড়কের উপর ফেলে দেয়, আমাকে মাথায় প্রচণ্ড মারধর করে, এগুলোতে সমস্ত ঘুষি মারে, চুল টেনে ধরে, চুলকে পেঁচিয়ে দেয় একদম। একজন মানুষ যখন দেখছে আমি ছুটতে পারছি না, তখন সে এসে আমার হাতটা ধরে এবং সে বলে তাড়াতাড়ি ছোট, এরা তোমাকে মেরে ফেলবে। টোটোতে কোনোভাবে উনি আমাকে তুলে দেন, টোটো থেকে আবার টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে। ওই বিপুল সংখ্যক মব থেকে কিভাবে বাঁচবো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, রাস্তার পাশে তখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং আমি একাধিক জায়গায় পুলিশকে বলি যে কোনোভাবে আপনাদের গাড়িতে একটু রেস্কিউ করুন। পুলিশ কিন্তু কোনোভাবেই এগিয়ে আসেনি। হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ নিয়ে এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সাংবাদিক সোমা মাইতি। তার চিত্র সাংবাদিকের মাথা ফেটে গেছে। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের কাজ, দায়িত্ব, আর তারা যাতে সেই কাজ ঠিক করে করতে পারেন তা সুনিশ্চিত করা প্রশাসনের কাজ। তারা তো সেই কাজ করতেই পারছেন না। উল্টে মুখ্যমন্ত্রী কিভাবে পরামর্শ দিচ্ছেন যে সাংবাদিকরা কিভাবে কাজ করবেন? সাংবাদিকদের সতর্ক হওয়া উচিত, মহিলাদের রাত্রির বেলা বাইরে বেরোতে নেই। হ্যাঁ, পুরো সমাজটাকে উনি সমাজবিরোধী মুক্তাঞ্চল করে দেবেন, পুরো পশ্চিমবঙ্গটাকে সমাজবিরোধী মুক্তাঞ্চল। কিন্তু এটা লজ্জার, উনি ভুলে গেছেন পুলিশটা ওনার হাতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক হবে না, পুলিশ কখনো সতর্ক হবে না, অতএব আপনাকে সতর্ক হতে হবে। ওই বাসে লেখা থাকে না, মাল নিজের দায়িত্বে রাখুন। আমাদের পশ্চিমবাংলার এখন নিয়ম হয়ে গেছে যে আপনি আপনার জীবন, জীবিকা, সম্পত্তি নিজের দায়িত্বে রাখুন, কেননা সরকার এখানে দায়িত্ব জ্ঞানহীন। মুখ্যমন্ত্রী সতর্ক হবেন না, পুলিশ সতর্ক হবেন না। আপনি সতর্ক হয়ে পাশ কাটিয়ে বাড়ি ফিরতে পারলে ভালো, নাহলে মার খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারলে গোটা দুনিয়া তা জানতে পারে। তাই কি তারা সহজ টার্গেট? তাই কি বারবার তাদের উপরই নেমে আসে আক্রমণ? রাজীব চৌধুরী, জিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। শঙ্খ ঘোষ লিখেছিলেন, দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। দেখুন, উল্টো দিকটাও কিন্তু সমানভাবে বলতে হবে। স্পষ্ট করে একটা কথা বলি, পরিযায়ী শ্রমিকদের বাঙালি হওয়ার জন্য ভিন রাজ্যে হেনস্থা হওয়ার ঘটনা মারাত্মক। সোনালী বিবি, সুইটি বিবিদের ভয়াবহ হয়রানি নিয়ে দিনের পর দিন এই অনুষ্ঠান করেছি। এসআইআর নিয়ে প্রতিদিন যে তুগলকি আচরণ করছে নির্বাচন কমিশন, তাতে সাধারণ মানুষের প্রতিদিন হয়রানি হচ্ছে, প্রতিদিন আমরা দেখাচ্ছি। কিন্তু সেই সাধারণ মানুষ তো রাস্তায় নেবে গুন্ডামি করছেন না, করতে পারেন না। গুন্ডামি করছে রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা, আর পুরোটা হচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে। এবং সেই কারণেই ঘন্টার পর ঘন্টা পুলিশ নীরব দর্শক। যখন জাতীয় সড়ক অবরোধে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে, তখনও পুলিশ দর্শক। আর ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রী বলছেন এটা আমারও হাতে নেই, ক্ষোভটা স্বাভাবিক। আমি বলছি, কী ধরনের ছবি আমরা এই মুহূর্তে রাজ্যে দেখতে পাচ্ছি? সায়নদীপ। সুমনদা, আমার অনেকগুলো কথা আপনি অলরেডি ইতিমধ্যেই বলে দিলেন আপনার এই প্রসঙ্গেই। প্রথম কথা হলো যে এই যে পরিযায়ী শ্রমিকের ঝাড়খণ্ডে যেভাবে মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, এ মর্মান্তিক ঘটনা। এবং এই মুর্শিদাবাদ জেলা জুড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক বাঙালি হিসাবে, সংখ্যালঘু হিসাবে আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, নয় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্য রাজ্যে গিয়ে। মুর্শিদাবাদ জেলায় যদি একটার পর একটা ঘটনা ঘটে, মানুষের ক্ষোভ হওয়াটা কিছুটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত।
এবং আমি মনে করি যে এই পরিযায়ী শ্রমিকরা এসআইআর নাম করে নির্বাচন কমিশন কার নির্দেশে, বিজেপি না তৃণমূল আমি বলতে পারবো না, যে সমস্ত তুগলকি আচরণ করছে এবং তাতে মানুষের ক্ষোভটা আরো বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি যে ক্ষোভ তার থেকে আন্দোলন, এটা গণতান্ত্রিক পদ্ধতি। আন্দোলন আর নৈরাজ্য এক নয়। তবে অতীতের কিছু উদাহরণ দিলেন। আজকে যে আন্দোলন হয়েছে আমি জানি না যে তাতে কোথাও ভাঙচুর, সরকারি সম্পত্তি পোড়ানো এটা হয়েছে কিনা, কিন্তু সাংবাদিকদের যে আক্রান্ত হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। তবে এই কয়েকদিন আগেই 15 তারিখ দেখলাম বিজেপি তারা আবার এসআইআর দাবিতে বাঁকুড়া সেখানে একটা জাতীয় সড়ক অবরোধ করেছেন। রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ অনেক সময় মানুষের স্বাভাবিক রিয়াকশনে হয়। আর নৈরাজ্যকে আন্দোলনের চেহারা দেওয়া এটা রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। অনেক সময় তার ঠেলা আমরা টের পাচ্ছি। আর বিশ্বনাথদা বলেছেন যে সাংবাদিক পেটানোর ট্র্যাডিশনটা পশ্চিমবাংলায় নতুন নয়। 2015 সালে বিধাননগর পৌর কর্পোরেশনে তৃণমূল যখন দেদার ছাপ্পা মারছিল তখন সাংবাদিকরা এবিপি আনন্দের সাংবাদিক সহ খবর করতে গেছিল, তাদের বেধারক পেটানো হয়েছিল। ওয়াকফ আন্দোলনের কথা আপনি বলছিলেন, দুটো জিনিস বললেন না সায়নদীপ। এক হচ্ছে যে স্বতঃস্ফূর্ত বললে অনেক সময় রেল অবরোধ হয়, দিনের পর দিন বছরের পর বছর সিটু কলা গাছ ফেলে রেল অবরোধ করেছে, সেটা স্বতঃস্ফূর্ত নয়, সেটার পিছনে একদম নিখাদ রাজনীতি আছে। আর শুধু 2011 পরবর্তী সময় সাংবাদিক পেটানো হয়েছে তা নয়, বাম আমলেও বহুবার সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কখনো না কখনো প্রহিত হয়েছে। এই সাংবাদিক পেটানো নিয়ে আপনার অভিজ্ঞতা, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আপনি বলেছেন, আমি তার মধ্যে ঢুকতে চাইছি এখানেই বলেছি। ভালো, আমার ওটাকে মনে করিয়ে দিলাম। নিশ্চয়ই আমার থেকে আপনার এই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল। আমি বলছিলাম ওয়াকফ আন্দোলনের কথা আপনি বলছিলেন যে মানুষ যখন এরকম একটা গোটা আমাদের রাজ্যে, গোটা দেশ জুড়ে এরকম একটা সংবিধান বিরোধী ইস্যু সিদ্ধান্ত নিচ্ছে পার্লামেন্টে বসে দেশের বিজেপি সরকার, তখন সাধারণ মানুষ আন্দোলন করলেন। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, না এখানে করবেন না, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আবার তারপর বিজেপির ইন্ধনে আর তৃণমূল কিছু দুষ্কৃতীদের নামিয়ে সেই আন্দোলনটাকে, গণতান্ত্রিক আন্দোলনকে একটা নৈরাজ্যের চেহারা দিল। সাধারণ মানুষ খুন হলো, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে পড়ে রইল। কিন্তু তারপর কি, যখন সব কিছু ধামাচাপা পড়ে গেল তখন দেখা গেল সেই ওয়াকফ সম্পত্তি এই মমতা ব্যানার্জি আর এই তৃণমূল কংগ্রেসের সরকার বিজেপির কাছে বেচে দিচ্ছে। এই জায়গায় ওরা নিয়ে যেতে চাইছে। আমার কথা হলো যে পুলিশ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? পুলিশ তো সেবাশ্রয়ের আশ্রয় গেছে, 3000 পুলিশ ওখানে পাঠিয়েছে, আর বাকি পুলিশগুলো তৃণমূলের চামচা বেলচা নেতাদের বডিগার্ড হিসাবে ব্যাগ বইতে ব্যস্ত। মুখ্যমন্ত্রী যখন ফাইল পাচার করে তখন যদি ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার সেই পাচারের কাজে যুক্ত থাকেন তখন পুলিশের থেকে এর থেকে বেশি আর কিছু প্রত্যাশা থাকে না। একের পর এক পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে। কি করছে আমাদের রাজ্য সরকার? এই যে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে মার খেলো, তার নিরাপত্তা নেই অন্য রাজ্যে। এখানে সাংবাদিক আমাদের রাজ্যে মার খাচ্ছে, তারও নিরাপত্তা নেই এই রাজ্যে। যখন আফরাজুল খুন হয়েছিল মনে থাকবে, বললেন যে সবাই ফিরে আসুন, 50,000 টাকা করে দেবো। নতুন একটা পরিযায়ী শ্রমিকদের জন্য বলেছে যে আমি 5,000 টাকা করে ভাতা দেবো, কেউ বাইরের রাজ্যে যাবেন না। এখানে ওই যে অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের হাওড়া যে কোম্পানি কাজ করেছে তার র্যাম্প শো করে সেখানে পরিযায়ী শ্রমিক কয়েকজনকে এনে শো স্টপার হিসেবে রাখা হলো, কিন্তু পরিযায়ী শ্রমিকদের স্রোত পশ্চিমবাংলা থেকে বেড়েই যাচ্ছে। অথচ রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের কেউ যে রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে সেখানে যায়নি। আমাদের পার্টি নেতারা গেছে, মোহাম্মদ সেলিম গেছে, অন্যান্য নেতারা গেছে, বৃন্দা কারাতরা যে রাজ্যে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু রাজ্যের সরকার একজনের পাশেও যায়নি। শুধু আমি একটু শেষ করিনি, শুধু পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, উড়িষ্যায় উদ্বাস্তু কলোনি তাকে দাউ দাউ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন হচ্ছে। উড়িষ্যা, কার্বি আংলংয়ে ওই আসামের সেখানে বর্মন ভাইদের নৃশংসভাবে খুন করা হচ্ছে। বাঙালি মানেই বাংলাদেশি, এটা 2003 সাল থেকে মুখ্যমন্ত্রী চালু করেছেন। আর সেই বাঙালিকে বাংলাদেশি বানিয়ে বিজেপির নেতারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্মমভাবে আক্রমণ করছে। টিএমসি বিজেপি রাজনৈতিক ফায়দা লুটছে, আর সাধারণ মানুষ তারা মানে সেই মানুষের, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। মর্মান্তিক নৈরাজ্য, এটা এক কথায়। সবার আগে বলি, দেখুন ফিশ ফ্রাইয়ের কি অপার মহিমা, এবং ভোট কি বড় বালাই, সংখ্যালঘু ভোট ব্যাংক। উনি এত কিছু বললেন, এসআইআর বললেন, বিজেপি বললেন, পরিযায়ী শ্রমিক বললেন, একবারও বললেন না যে আজকে কিভাবে নৈরাজ্য হয়েছে এবং একটা বিশেষ বাহিনী করেছে। একটা যারা করেছেন, ওই সুতপাকে যারা মেরেছে, একবারও উনি বললেন না। উনি বললেন না ওইখানে দাঁড়িয়ে যে কারা ওইখানে সংখ্যালঘু যারা রয়েছেন হিন্দুরা, তাদেরকে দিনের পর দিন কিভাবে তাদের অত্যাচারিত করা হচ্ছে। সেটা শামসেরগঞ্জ ঘটনা আমরা দেখেছি। হরগোবিন্দ দাস, চন্দন দাস এত জাত বাত নিয়ে কথা বলে, তাদের জাতের জন্য মরতে হয়েছিল, তার পাশে একবার গিয়ে ফটো অফ করে সিপিএম বা বামেরা কেউ থাকেনি, থেকেছিল ভারতীয় জনতা পার্টি। এবং দ্বিতীয় কথা বলতে হবে, দেখুন আমি বলছি তো সেটিং এর কি অসাধারণ মহিমা। সেই ফিশ ফ্রাই কি কসম সুমন,
যে মরিব কিন্তু তোমাদের বাঁচিয়ে দিয়ে আমি মরিব, দাদা, সেই অবস্থা। ভারতীয় জনতা পার্টি বললে না মানে সেটিং করে, ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি সেটিং করে, এই আন্দোলনকে প্রমোট করে নৈরাজ্যের মতন করে, ছাত্র দলের আন্দোলনের মতন। যে ছাত্র দল যে প্রমোট করেছিল, এরা আসলে এমন ভাবে সাংবাদিকদের ভয় দেখানো প্রমোট করে, তার উদাহরণ গৌরী লঙ্কেশ হতে পারে। এরা আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে আন্দোলনটাকে একদল সাংবাদিকদের মারে, আরেক দল মাথা ফাটায়, আরেক দল খুন করে, এই তো সামনে থেকে বিরোধিতা করি এবং একই সঙ্গে সাংবাদিকদের প্রদীপ একটা কথা বলো, যে যে প্রকল্প এনেছে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুমন্ত পান ঠিক আছে, আরে সোমারার মাথা আস্ত থাকুক যথেষ্ট। কিন্তু আমি প্রদীপ, আমি অন্য একটা দিক থেকে বলছি, ধরো যে কোনো জনপ্রতিনিধির তো এই ধরনের, আবার আমি বলছি 22টার মধ্যে 20টা বিধানসভা তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধিরা জিতেছেন। আমি বলছি এই রকম জায়গায় তো তারা জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব আছে, মুর্শিদাবাদ জ্বলছে তখন ইউসুফ পাঠানকে দেখা যায় না, তিনি চায় চুমুক দেন। আর আজকে যারা ওখানকার লোকাল প্রথম কথা, ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহা কে কেন বাংলা ও বাঙালির দল বলে যারা দাবি করে তৃণমূল টিকিট দেবে আমার জানা নেই। দাদা, এক আর 2 নম্বর কথা হচ্ছে যে ওই পরিযায়ী শ্রমিককে উদ্ধারের জন্য ইউসুফ পাঠানের ভূমিকা আন্দোলনকে যখন পার্লামেন্টে বসে আন্দোলনজীবী মাননীয় প্রধানমন্ত্রী বলে, তখন জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে হাজারটা প্রশ্ন চলে আসে। শূন্য হয়ে গেছে, যে ভোটে হেরে গেছে, সেই অধীর চৌধুরীকে আজকে দেখলাম, একজন তৃণমূলের এমএলএ বা এমপি তো বাদই দিলাম, তিনি তো আমি আরো অনেক কিছুই বলিনি, জ্ঞাতি বললেন না, এটা বলেনি ওটা বলেনি, যেমন কার্তিক মহারাজ আর হুমায়ুন কবিরকে বিজেপি আর তৃণমূল টেন্ডার দিয়ে পাঠিয়ে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে বলিনি। যেমন আমি হরগোবিন্দ দাস বা চন্দন দাসের বাড়িতে সবার প্রথম মোহাম্মদ সেলিম, জামির মোল্লা, মিনাক্ষী মুখার্জি লাগিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে সেটা বলিনি। যেমন আমি বলিনি ও বলে মুর্শিদাবাদে শুধু নৈরাজ্য হয়, ডাক্তারদের আন্দোলনের সময় নবান্ন অভিযানে ছাত্র পাঠিয়ে সেখানে নৈরাজ্য তাণ্ডব তৈরি করা হয়েছে, সেটাও বলি। খুব দ্রুত। বারবার আপনি একটা কথা বলছেন যে আজকে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছিল, হাজার হাজার বললে কম বড় হবে, হয়তো কোটি লোক এপার ওপার মিলে ভোগান্তিতে ছিল। এইরকম একটা নৈরাজ্য যেখানে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে চাইছে না, আমার প্রধান বিরোধী দল বিজেপি বা সিপিএম তারা রাস্তায় নেই কেন? তারা কেন? তার তো একটা প্রতিবাদ হওয়া উচিত। একটা কেবলমাত্র টেলিভিশনে আলোচনায় কি যথেষ্ট? কেন রাস্তার মধ্যে আজকে বিজেপি এর প্রতিবাদ করলো না? কেন একটা নৈরাজ্য, রাজ্য জুড়ে নৈরাজ্য হচ্ছে, নৈরাজ্যের বিরুদ্ধে তোমাকে অবস্থান করে কোথায় তোমরা রাস্তা টেলিভিশন আমার মতো বিশেষ তোমার আমার মতো বিশেষ কাজ তোমাদের একটা বিরোধী এরকম ধাক্কাম্মা বিরোধী দলের যে অবস্থা তোমাদের নিষ্ক্রিয়তা, তোমাদের নিষ্ক্রিয়তা, প্রোগ্রাম সর্বস্ব অবস্থান, কর্মসূচি পালন করা শুধুমাত্র তার জন্য মানুষের দুরবস্থা, এইরকম একটা অরাজক পরিস্থিতিতে তোমাদের প্রতিবাদ নেই। আমাদের একদলও মারা গেছে, মারা গেছে সবচেয়ে আনন্দিত সন্তুষ্টি বাকি আছে। বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক মারা গেছে, তার বাড়িতে মারা গেছে পার্টির জেলা সম্পাদক সিপিএম মারা গেছে। আমার মনে হচ্ছে এত বড় অরাজক রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে, নির্বাচনে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আমি বলছি যে আপনি বারবার বলছেন যে ওখানে 20 জন এমএলএ আছে, কিন্তু তারা যাবে কি করে? মুখ্যমন্ত্রীর কথাটা দেখুন না, যে জুম্মার দিন ওদের একটা জমায়েত হয়, এই কথাটা বলার মুখ্যমন্ত্রীর কি দরকার ছিল? যে দেখুন, তারপরে সংখ্যালঘু ভাই বোনদের কথা টেনে আনার, শুধু সংখ্যালঘুরাই শুধু আন্দোলন করছে সেটা বোঝানোর জন্য। তো মুখ্যমন্ত্রী যখন এরকম কথা বলছেন, তখন তাদের এমএলএরা ওখানে যাবেন কি করে, এটা আপনি বলবেন না? তো এই যে পুরো যে ঝামেলা যেটা হয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে, অন্য কারোর জন্য নয়। এই যে হাফ গ্লাস ফুল হাফ গ্লাস এমটি দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী পুরো কথাটা তুমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছো। স্যার যতটুকু নেয়ার ততটুকু নিয়ে নিয়েছেন, ঠিক যতটুকু নিলে একটা রাজনৈতিক সুবিধা হবে বা মুখ্যমন্ত্রীকে মেলাইন করার জন্য যথেষ্ট হবে, সেটা স্যার করলেন। স্যার পুরোটা তো দেখালে তুমি, যে উনি একই সঙ্গে দুর্গাপুজোর কথাও বলেছেন, উনি একই সঙ্গে বম্বলের কথাও বলেছেন, যে মানুষের জমায়েত যেখানে হচ্ছে সেখানে এই জায়গাটা তাই নিয়ে কিছু বলেন না। আমি আসবো যে সত্যি সত্যি ধর্মীয় জমায়েত যখন হয়,
তখন তার সঙ্গে তখন অশান্তির কোনো সামান্য সম্পর্ক আছে? কিন্তু আমি বলছি সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের কি দুর্ভাগ্য দেখুন, এই যে কথায় কথায় বলা হয় না যে আমরা জিতেছি, সব দলই বলে আমরা জিতেছি, তারপরে আর এই অভিযোগের কোনো সারবত্তা আছে? যোগী আদিত্যনাথ হাথরাসের পরে এই কথা বলতে পারেন, এখানে একাধিক ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের কথা বলতে পারে, আজকে এইমাত্র যেহেতু প্রদীপ্ত গৌরী লঙ্কেশের কথা বলল, গৌরী লঙ্কেশের এই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত হিন্দুত্ববাদী নেতা শ্রীকান্ত পানাগার, তিনি মহারাষ্ট্রের পুরো ভোট নির্বাচনে আজকে জয়ী হয়েছেন। এরপর গৌরী লঙ্কেশও আর বলা যাবে না, মানে তোমারই প্রদীপ্ত থিওরি অনুযায়ী গৌরী লঙ্কেশের অন্যতম প্রধান অভিযুক্ত তিনি জয় হয়ে গেছেন, ব্যাস। আমি বলছি যে খুনিদের কাছে এর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি অস্ত্র সাপ্লাই করেছিলেন। আমি বলছি খুব দুর্ভাগ্য আমাদের যে আসলে সাংবাদিকরা বোধহয় সবসময় রিসিভিং এন্ডে। যাই হোক, আমার পরের প্রতিবেদন হচ্ছে যারা রিসিভিং এন্ডে নন, যারা ক্ষমতাশালী, যারা ঝরঝরে বাংলায় কথা বলেন, যারা বাংলা এবং বাঙালি দলের হয়ে শটান একেবারে সংসদে পৌঁছন, সেই রকম মানুষের নাম হচ্ছে ইউসুফ পাঠান। কিন্তু আজকে জনপ্রতিনিধিদের আমরা ঠিক কী চেহারায় দেখলাম এই গোলমালে, যাদের একেবারে সামনে এসে সাধারণ মানুষের হেনস্থা রুখতে এই গণ্ডগোল থামানোর দায়িত্ব ছিল, তারা কি করলেন দেখুন। একটা পরিযায়ী এমপি পেল মুর্শিদাবাদের মানুষ, সেই পরিযায়ী এমপি আজকে তার এখন অবধি আমরা কোনো বিবৃতি পাইনি এবং ভবিষ্যতেও আমরা পাবো কিনা তার প্রশ্নচিহ্ন রাখছি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রাস্তায় আগুন, অবরোধ, রেল আটকে বিক্ষোভ, দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ালো। কিন্তু কোথায় বহরমপুরের তৃণমূল সাংসদ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান? দিনভর নানা মহলে উঠল প্রশ্ন। একটা পরিযায়ী এমপি পেল মুর্শিদাবাদের মানুষ, সেই পরিযায়ী এমপি আজকে তার এখন অবধি আমরা কোনো বিবৃতি পাইনি এবং ভবিষ্যতেও আমরা পাবো কিনা তার প্রশ্নচিহ্ন রাখছি। আশা করছি 2029-এর নির্বাচনে মানুষ যে ভুলটা করেছিল, দুহাত তুলে অধীর চৌধুরী বা ওই ধরনের কোনো নেতাকে ভোট দিয়ে তাদের ভুলটা শুধরে নেবে। আমরা মোটামুটি ওনাকে ইলেকশনের বাজারে দেখেছি, তা আজ পর্যন্ত আমাদের আর চোখে পড়ে না। বহরমপুর লোকসভাতে আবার যদি দ্বিতীয়বার ওই ব্যক্তি এখানে এসে আবার ভোটের পাখি হিসাবে এখানে উড়ে এসে জুড়ে বসে, তা আমার যতটুকু জ্ঞান ধারণা, আমরা যদি বেঁচে থাকি তাকে ঝাঁট দিয়ে এখানে তাড়িয়ে দেবো, ঝাঁট দিয়ে। যাকে গত লোকসভা ভোটে হারিয়েছিলেন ইউসুফ পাঠান, সেই অধীর চৌধুরী মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছে যান, পরিবারের সঙ্গে কথা বলেন। সাংসদ থাকাকালীন যে ভূমিকায় দেখা যেত প্রাক্তনী হয়ে যাওয়া সত্ত্বেও শুক্রবার কার্যত সেই ভূমিকাতেই দেখা যায় অধীর রঞ্জন চৌধুরীকে। একটা ঘটনা ঘটেছে মানে এটা নয় যে আমরা এখানে বসে কাঁদবো আর ব্যাপারটা ছেড়ে দেবো। ওই এলাকায় আরো যারা বেলডাঙ্গার লোক আছে বা আরো যারা এই জেলার লোক আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা, সেখানটায় আমি যাব, যেতে তো হবেই। বহরমপুর লোকসভার মধ্যেই পড়ে বেলডাঙ্গা, আর সেখানেই গন্ডগোলের সময় নেই বর্তমান তৃণমূল সাংসদ, আছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুনতে পাচ্ছেন? কোথায় আপনাদের সাংসদ? তাকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? একটা টিকিট দেখা পাওয়া যাচ্ছে না। অথচ দেখুন, যে মানুষটি হেরে গেছেন তাকে দেখুন প্রতিনিয়ত এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে। আজকেও বেলডাঙ্গাতে দাঙ্গা সামলাতে তিনি পথের রাস্তায় তার পরিবারের পাশে দাঁড়িয়ে গেছেন। একজন সাংসদ তিনি সঙ্গে তার তো আর একটা কোনো কাজও থাকতে পারে। সাংসদ ঠিক সেই সময় ঘটনার সঙ্গে সঙ্গে আপনি একটা সংসদীয় ক্ষেত্র মানে সেটা যথেষ্ট বড় সংসদীয় ক্ষেত্র, তারা যদি সেই শহরেও থাকেন সেটাও সঙ্গে সঙ্গে কোথাও বারাণসীতে কিছু হলে আপনি নরেন্দ্র মোদীকে সঙ্গে সঙ্গে খুঁজে পাবেন। সেখানে সরকার, প্রশাসন, আমাদের দলের বাকিরা তো রয়েছেন সেখানে। এর আগে গত বছর যখন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবং তার পরবর্তী অশান্তিতে মুর্শিদাবাদের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে পুলিশকে গুলি চালাতে হয়েছিল, তখন নিরালায় ইনস্টাগ্রামে চায়ের কাপে চুমুক দেওয়ার ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ জুম্মাবার ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে জমায়েত হন চিরকাল, কিন্তু তার সঙ্গে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধের কি সম্পর্ক থাকতে পারে? এই হিংসার নিন্দাই বা কোথায়? অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড, ইউপিএর শরিক তারা, তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার, সেখানে হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘরের ভেতর ঝুলন্ত দেহ পাওয়া গেছে। রহস্যজনক ঘটনা, দুর্ভাগ্যজনক মৃত্যু। কিন্তু তার সঙ্গে এ রাজ্যে মানুষের হয়রানি, মহিলা সাংবাদিককে রক্তাক্ত করা, চিত্র সাংবাদিকের মাথা ফাটানোর কি সম্পর্ক আছে? একটা চূড়ান্ত অন্যায়কে কিভাবে জাস্টিফাই করা যায়?
আমার পরের বক্তা বাকিবুল্লাহ মোল্লা সাহেব নিশ্চয়ই তার বক্তব্য বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণ কামনা করছি। আজকে এবিপি আনন্দের স্টুডিও এসে আজকে আমি খুব চমকে গেছি যে আমরা বারংবার দেখছি যে বিভিন্ন ইস্যু নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে তাতিয়ে তোলা হচ্ছে। আমরা দেখেছি যে সংশোধনীয় ওয়াকফ আইন, তারপরে এসআইআর, পরিযায়ী শ্রমিক। আমরা এসআইআর নিয়ে কি দেখলাম? এসআইআরটা প্রথমে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিল, সেই গাইডলাইন দেওয়ার পরে এসআইআর যখন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে স্টার্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এসআইআরের ড্রাফট রোল প্রকাশিত হলো, তারপরে আমরা দেখতে পেলাম যে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াগুলোতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে বিশেষ করে আমি বলবো যে মুসলিমদেরকে হয়রানি বেশি করে করা হচ্ছে। আমরা আপনাদের এই চ্যানেলে আপনারা দেখিয়েছিলেন যে 3 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আমরা বলেছিলাম যে আমাদের প্রথম দাবি যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যেন কোনো রকম ষড়যন্ত্র না করা হয়। আমরা দাবি করেছিলাম মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিকদের জন্য যেন নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা পালন করে। 3 নম্বর আর একটা বিষয় আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম যে অনেক রুরাল এরিয়া রয়েছে যেখানে মোবাইল ফোন ভালো কাজ করে না, সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি যারা বিএলও বা ইআরও বা ডিইও যারা রয়েছেন, তারা যাতে বৈধ ভারতীয় যারা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, শিখ হোক, ইসাই হোক, যে কোনো সম্প্রদায় ধর্মের হতে পারে, তাদের সাথে যেন নির্বাচন কমিশন অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদের নামটা যেন এই ড্রাফট রোল বা ফাইনাল রোলে যখন পাবলিশড হবে সেই সময় তাদের নামটা যেন বাদ না যায়। আমরা দেখলাম আজকে একজনের নাম রুহুল আমিন, তার অন্যান্য সমস্ত ডকুমেন্টসে আছে মোহাম্মদ রুহুল আমিন। তার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আরও তার প্রয়োজনীয় ডকুমেন্টস, পাসপোর্ট দেখিয়ে সে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নামটা কারেকশান করেছে। আমরা তার ক্ষেত্রেও দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তার নামেও হিয়ারিং এর নোটিশ এসেছে। ঠিক, আমি আপনাকে 3টে কথা বলি। এক হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি নিয়ে প্রতিদিন অনুষ্ঠান করছি, এ বিষয়ে আমি একমত যে বহু মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায় যেরকম আছে, সংখ্যাগুরুও আছে। ধরুন সায়নদীপ কুমার মিত্র এই নিয়ে নোটিশ পেয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং, আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই সেই পরিসংখ্যান দেখেছেন, নির্বাচন কমিশনের একটা পরিসংখ্যানে একেবারে স্পষ্ট হয়েছিল যে বরঞ্চ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের পরিচয়পত্র অনেক গুছিয়ে রেখেছেন এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের নোটিশ পাওয়ার সংখ্যা বা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা অনেক বেশি। 1 নম্বর। 2 নম্বর, 3 হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা বেলডাঙ্গা, সেখানে কিন্তু এসআইআর এর বিক্ষোভ নয়। এসআইআর বিক্ষোভে আমি একটু পরে আসব, অবশ্যই আসব, চাকুলিয়ায় আসব, ফারাক্কায় আসব, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মানুষের ক্ষোভের যন্ত্রণার ছবিতে আসব। কিন্তু বেলডাঙ্গায় যেটা হয়েছে সেটা নিখাতভাবে তার কারণ কিন্তু কোনোভাবে এসআইআর এর সঙ্গে যুক্ত নয়। কারণ হচ্ছে ওই হেমন্ত সোরেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। সেটা নিয়ে আপনার কি বক্তব্য? একদম ঠিক কথাই আপনি বলেছেন যে আজকে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, সাংবাদিকের উপরে যে আক্রমণ, এটা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, সেটা আমি দাবি করছি। আর এর সাথে যে ধর্মীয় যে
পরিচয়টা যে ব্যবহার করা হচ্ছে, আমি বললাম না যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি, আপনাদের এই চ্যানেলেও আমি বলেছি, যারা বাংলাদেশে দীপু দাস হত্যা নিয়ে সরব বা হরগোবিন্দ দাস, চন্দন দাস হত্যা নিয়ে সরব, আমরাও সরব হয়েছি। এবং আপনি জানেন যে যখন হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বাংলাদেশে, আমরা সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ধিক্কার জানিয়েছিলাম যে ইসলাম এটা কখনো অনুমোদন দেয় না। আমরা বাংলাদেশের সংখ্যালঘু আক্রমণে, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে আমরা যতটা সরব, এই দেশে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে তাদেরকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে হত্যা করা এবং বাংলাদেশি চিহ্নিত করে বাংলাদেশি বলে তাদেরকে, মুসলিমদেরকে বিশেষ করে বাংলাদেশি পাঠিয়ে দেওয়া, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই বললাম যে সংখ্যালঘুদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে, এর সাথে কিন্তু ধর্মের কোনো যোগ নেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এর সাথে ধর্মের কোনো যোগ নেই। তবে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব, যারা আপনারা আন্দোলন করছেন, আপনারা জানেন যে ইসলাম সদা সর্বদা শান্তির কথা বলে। ইসলাম বলে যে আমরা নিজে যেমন ভালো থাকবো, অন্যকেও ভালো রাখতে হবে। আপনারা যারা আন্দোলন করছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের এই আন্দোলনে কিন্তু বিভিন্ন দুষ্কৃতী ঢুকে যেয়ে তারা কিন্তু ঝামেলা পাকিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত করতে চাইছে এবং অলরেডি করছে। এই চক্রান্ত করে মুসলিমদেরকে একটা বদনাম করার চেষ্টা করছে। তাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, নিজ আইন কখনো নিজ হাতে তুলে নেবেন না। সকলে ভালো থাকবেন। হ্যাঁ, উনি তাতানোর কথা বলছেন, আমি বলছি বেলডাঙ্গা, শুধু বেলডাঙ্গা, অন্য আশেপাশের এলাকাও বাদ দিন, একটার পর একটা ঘটনা, তার পেছনে তাতানো আছে নাকি পরিকল্পিত, ইচ্ছাকৃত, একদিকে অতি সক্রিয়তা আর একদিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা আছে আমরা জানি না। কিন্তু বারবার 2019 খানিকক্ষণ আগে দেখালাম, ওয়াকফ নিয়েও বারবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। আমি বলছি আজকে বাকিবুল্লাহ সাহেবের কথা শুনে মনে হচ্ছিল যে তাহলে কৌশলে তাদের কি তাতানো হচ্ছে। দেখুন তো এর আগে কি হয়েছে। 2019 সালে সিএ প্রতিবাদের নামে, 2025 সালে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে, এবার ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদের নামে, বারবার প্রতিবাদের নামে নৈরাজ্যের জন্য শিরোনামে উঠে আসে ভাগীরথীর পাড়ের জেলা। বারবার প্রশ্ন ওঠে, নবাবের জেলা কি মগের মুলুক? কেন সেখানে বারবার আইন শৃঙ্খলার এই চেহারা? কেন সেখানে বারবার প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে? এই গত বছরই ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের নানা জায়গায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে জঙ্গিপুর থেকে শামশেরগঞ্জ। কোথাও দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, কোথাও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। এমনকি হামলাকারীদের ভয় পুলিশের দোকানে লুকোনোর ছবিও সামনে আসে। পুলিশ বলছে কাকা বাঁচান, খুলিয়েন না, খবরদার খুললেন না, মরে এই যে যা ক্ষতি হয় সব আপনার ব্যবস্থা করে দেবো। বেলাগামী তাণ্ডব নিরীহদের প্রাণ অব্দি কেড়েছিল। গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়। শামশেরগঞ্জে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদে নিজের বাড়িঘর ছেড়ে অনেকে নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নেন ত্রাণ শিবিরে। দিনের পর দিন চোখের জল নিয়ে মাথা গুঁজে থাকেন সেখানেই। আমাদের বাড়ি নাই, ঘর নাই, সব আমাদের যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। শুক্রবার সকাল থেকে আবার অগ্নিগর্ভ সেই মুর্শিদাবাদ, যা দেখে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই জেলায় অশান্তি শুরুতেই না থামালে পরিস্থিতি কোথায় পৌঁছতে পারে তার নজির তো রয়েছে। তারপরও শুক্রবার এই অরাজক অবস্থা তৈরি হলো কেন? পুলিশ সামাল দেওয়ার কি চেষ্টা করেছে? পুলিশের কাজ কি বাবা বাচ্চা হাতে পায়ে ধরা, আলাপ আলোচনা করা? পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ সেটা কোনোদিনই করেনি এদের সাথে। এটা সরকার ইচ্ছা করে করাচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে অবৈধ নাম বাদ গেলে তারা আর বাঁচবে না। তাদের পেছনে দিল্লি থেকে কারা মদত দিচ্ছে নানা রকম, সেগুলো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। এত বড় রাজ্য, কোনো কোনো জায়গায় হয়তো সেখানে অসাধু শক্তি, অশুভ শক্তি তারা কিছুটা আছে, আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি সেখান থেকে সরিয়ে আনা। বারবার মুর্শিদাবাদে প্রতিবাদের নামে নৈরাজ্যের আগুন জ্বলে, তাতে রুটি সেঁকেন রাজনীতিবিদরা, আর আতঙ্কে থরথর করে কাঁপে নিরীহ সাধারণ মানুষ। কিন্তু কেন? আর কতদিন? আর কতবার? ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, লালকৃষ্ণ আদবানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একবার বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং বিহারে জাতপাতের সংঘর্ষ সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে তা নেই, কিন্তু রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ শীর্ষে। যে পশ্চিমবঙ্গে একসময় গর্বের সঙ্গে দাবি করা হতো যে এ রাজ্যে অন্তত ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট ভাগ হয় না, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে অশান্তি হয় না, সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ২৬-এর বিধানসভা ভোটের আগে আমরা কি দেখছি? দিনের আলোয় বাংলার এক মেয়েকে, মুর্শিদাবাদের এক বোনকে তাড়া করছে একদল দুষ্কৃতী, তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে, রক্তাক্ত করছে, আর পুলিশ সাহায্য করছে না। দেখুন, ঠিকই তো, মানুষ ধর্মের নামে জড়ো হয়, মন্দিরে জড়ো হয়, মসজিদে জড়ো হয়, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে কেন? মানুষ রক্তাক্ত হবে কেন? হিংসা ছড়াবে কেন? কোনো ধর্মই তো এই শিক্ষা দেয় না। আমার পরবর্তী বক্তা স্বামী পরমাত্মানন্দ কি বলেন? বেলডাঙায় আজকের যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, সেটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল একটা অতীত কথা, একদম মহাভারতের একটা দৃশ্য, যেখানে আমরা দেখছি কুরু সভায় চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে, আর কুরু বৃদ্ধরা সকলে জড়োদ্গব হয়ে উদাসীন হয়ে বসে রয়েছে। তাদের কারোর মুখে কথাটি নেই, কোনো বক্তব্য নেই, এবং সেখানে প্রকাশ্যে বস্ত্রহরণ চলছে। সেটাই যেন আজকে আবার বেলডাঙার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে, আমাদের রাজ্যে ঘটে গেল। এর চেয়ে লজ্জার আর অন্য কিছু হতে পারে না। যে দেশে প্রশাসনিক প্রধান, পুলিশ মন্ত্রী এইটা বলে একটি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন করতে চলে যান যে আমার কি করার আছে, মবের মধ্যে না ঢুকলেই হয়, শুধু তাই নয় যে অনুরোধ থাকবে, অনুরোধ নয়, কোথাও কোথাও আইন প্রয়োগ করতে হয়। পুলিশের ভূমিকা তাহলে কি? আমরা 10টার পর মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারবে না? পুলিশের ভূমিকা তাহলে কি? যে যেখানে মায়েরা, মেয়েরা আক্রান্ত হবে, সেখানে তাদের নিজেদের দায়িত্বে নিজেদের প্রাণকে বাঁচাতে হবে? এটা কোনোদিন কোনো পুলিশ মন্ত্রীর কথা হতে পারে না। আসলে ধর্ম এবং রাজনীতি এই দুটোকে জড়িয়ে নিয়ে আজকের যে ইকুয়েশন তৈরি হয়েছে, চরম পোলারাইজেশনের যে চেষ্টা হচ্ছে, যেভাবে এক দলকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, আর এক দল তার সুযোগ সুবিধা নিচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে যে ঘোলা জল তৈরি হচ্ছে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে আরও অন্ধকারের মধ্যে যাবে। অন্ধকার থেকে অন্ধকারতম জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। আসলে আমরা সবার হয়ে গেছি বাঘের পিঠে, সেখানে বসে থাকতেও যেমন বিপজ্জনক, নামা পড়ে গেলেও ঠিক তেমনি বিপজ্জনক। অতএব সবাইকে বুঝতে হবে, এই হিংসা, এই হত্যা, এই হানাহানি, সোমা মাইতিকে আঘাত করা হলো, চিত্র সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হলো, সংবাদ মাধ্যম, সাংবাদিকরা যেখানে গণতন্ত্রের একটা স্তম্ভ, সেখানে একজন গণতান্ত্রিক প্রধান হয়ে, প্রশাসনিক প্রধান হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে এইভাবে দায়িত্ব আমরা এড়াতে পারি না। যদি সেখানে কোথাও কোনোভাবে মানুষ জড়ো হয়, সেটা ঈদের জন্য হতে পারে, জুম্মার জন্য হতে পারে, দুর্গাপুজোয় হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, কিন্তু সেই জমায়েতটা আইনের আওতার বাইরে যাবে কেন? শৃঙ্খলার বাইরে যাবে কেন? নৈরাজ্য সেখানে সৃষ্টি হবে কেন? তাহলে পুলিশ আছে কি করতে? কেন তাকে জনে জনে গিয়ে পুলিশের কাছে হাত জোর করে বলতে হবে একটু জায়গা দেবার জন্য, বাঁচানোর জন্য? তারপরও কেন পুলিশ নিষ্ক্রিয় থাকবে? তাহলে আমাদের ভরসার জায়গাটা কোথায়? পুলিশের কাজ তাহলে কি? এইভাবে যখনই যেখানে নারীর চুলে হাত পড়েছে, সেখানেই কিন্তু ধ্বংসের সূত্রপাত হয়েছে। তাহলে কি আমরা ধ্বংসের দিকে, আমরা সেই অমোঘ বিনাশের দিকে এগিয়ে যাচ্ছি? নারী শক্তিকে এই যে অপমান করা, অবমাননা করা, এটা বন্ধ হওয়া উচিত। এবং সার্বিকভাবে এই যে রেল অবরোধ হয়ে গেল, জাতীয় সড়ক অবরোধ হয়ে গেল, চারিদিকে লক্ষ লক্ষ মানুষের হয়রান হলো, এটার কি জবাব আছে? সেখানে কেবলমাত্র একজন প্রশাসনিক প্রধানের দায়িত্ব নয় মন্দির বা মসজিদ উদ্বোধন করা, প্রশাসনিক প্রধানের দায়িত্ব নয় কেবল ধর্মের পৃষ্ঠপোষকতা করা। এদেশে শিক্ষা কোথায়? এদেশে স্বাস্থ্য কোথায়?
এদেশে মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা কোথায়? নিরাপত্তাহীনতায় প্রতিটা মানুষ এখানে ভুগছে। সেইখান থেকে মানুষের উদ্ধারের কি উপায় আছে? কেমন করে আমরা সুবাতাস, গভীর একটা আস্থা করজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রয়াণ করতে পারি, সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেইভাবে একটা দেশকে, একটা রাজ্যকে, একটা জনসংগঠনকে চালিত করতে হবে। পরস্পরের দিকে পরস্পরকে লেলিয়ে দেওয়া একটা দিশাহীন রাজনীতির পরিচয়। যারা করবে, যাদের সঙ্গে করবে, রাজনীতির অন্তরে যদি দিশা না থাকে, তাহলে কিন্তু এই রক্তপাত, এই হত্যা, এই হানাহানি, এই নারী নির্যাতন এটা চলতেই থাকবে। আমি চাইব একজন ধর্মগুরু হিসেবে এবং সম্প্রতি জগৎগুরুর পদে অধিষ্ঠিত হবার পর হিন্দু ধর্মের পক্ষ থেকে বলতে যে কোথাও যেন কোনোভাবে হিন্দুরা আক্রান্ত না হয়, মুসলিমরাও আক্রান্ত না হয়, কোথাও কোনো সংখ্যালঘু আক্রান্ত না হয়। আসলে যে জায়গায় হয়েছে ওখানে হিন্দুরা তো সংখ্যালঘু, এবং আমরা কিছুদিন আগে বলতেও শুনেছি যে 30 আর 70-এর একটা হিসেব। আজকে কি সেই 30-এর হিসেবে সেখানে আমাদের হিন্দু এক মহিলাকে এইভাবে পর্যুদস্ত হেনস্থা হতে হলো? এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। আসল কথা, মানুষকে মানুষের পরিচয় নিয়ে বাঁচতে দিতে হবে। প্রশাসনকে প্রশাসনিক পথে, আইনের পথে, রাজনীতিকে রাজার নীতি নিয়ে নয়, নীতির রাজা হয়ে চলতে হবে, যাতে মানুষ রাজনৈতিক নেতাদের কাছে এসে একটু স্বস্তি পায়, তার নির্দিষ্ট পরিষেবা পায়। শিক্ষা, স্বাস্থ্য, সংগঠন এবং নাগরিক চেতনা বৃদ্ধি করতে হবে। নচেত ধর্ম আর রাজনীতি এই নিয়ে রাজনৈতিক নেতারা এত বেশি মাথা ঘামাচ্ছে, তাতে ধর্মেরও সর্বনাশ হচ্ছে, আর রাজনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা তো আমরা সকলে দেখতেই পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দাদা, ধর্ম নিরপেক্ষতা এবং নাগরিকতা, মানুষের কথা অসামান্যভাবে যখন বলছেন, তখনই কোথাও আর একটা মহারাজ এটা মিস করে গেলেন যে ওই হিন্দু 70 বলে বা হিন্দু 30 বলেই কি একটা সমস্যা হলো? অর্থাৎ কোথাও গিয়ে তিনিও সেই ফ্যাসাদের কথাটাই কিন্তু তুলে ধরলেন। আমি কোট আনকোট যে একদল উস্কানি দিচ্ছে, একদল তাতাচ্ছে, আরেক দল তার সুবিধা নিচ্ছে, মেরুকরণের কথা বলছেন, 100 বার বলেছেন। কিন্তু সত্য, আমি শেষ করব দাদা, কিন্তু যে কুরুর কথা বললেন, যে বস্ত্রহরণের কথা বললেন, সেখানে কৃষ্ণর কথাটা উনি মিস করলেন। এখানেও কিন্তু কৃষ্ণরূপে সেই টোটোওয়ালা এসেছিল। এবং আবারও বলছি, আমার পুলিশ এখনো, কলকাতা পুলিশ 1 নম্বর, এখনো আমার পুলিশ পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের পুলিশ থেকে এগিয়ে। এখানে যেমন গৌরী লঙ্কেশ হবে না, এখানে রাঘবেন্দ্র বাজপেয়ী হবে না, যারা স্ট্যান্ড স্বামী হবে না। ওই যে মহান মানুষটি টোটো করে সমাজকে উদ্ধার করছে, তার কৃষ্ণ হওয়ার কথা ছিল না। কৃষ্ণ হওয়ার কথা ছিল পুলিশ বাহিনী। একাধিকবার পুলিশ তার ভূমিকায় ফেল করেছে। আমি একটু জাস্ট বলছি যে অসাধারণ দুজনে বললেন, বিশেষ করে পরমাত্মানন্দজি যেভাবে বললেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ, মহাভারতের কথা, তেমনি শকুনির পাশা খেলা। এবং এখানে শকুনিটাকে টিএমসি না বিজেপি আমি জানি না, কিন্তু আমি বলছি টোটো চালকের কথা এখানে এসেছিলেন। আমি খালি বলছি যে বাকিবুল্লাহ সাহেব বললেন, এর আগে আমরা দেখেছি বাবুল সুপ্রিয় যখন বিজেপির এমপি, এখন অবশ্য তৃণমূলের বিধায়ক, যখন ওই আসানসোল রানীগঞ্জে তাণ্ডব চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করছে, ইমাম রশিদি সাহেবের ছেলে খুন হওয়ার পর তিনি যেভাবে শান্তির বাণী দিয়েছিলেন, এটাই আমাদের মানে কোনো প্রতীক থাকে, তাহলে সেই দিন তার অবস্থান আর ওই ওই অশ্রুসজল চোখে একজন বাবা তার পুত্রের মৃতদেহের সামনে যেটা বলেছিলেন, সেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় বিজ্ঞাপন। একদম। দেখুন, যেটা ইমাম রশিদি বলেছিলেন সেটাই তো হওয়া উচিত। কিন্তু যারা এখানে তাতাচ্ছেন, যেটা বাকিবুল্লাহ সাহেব বললেন, একদম ঠিক কথা বলেছেন, কারা তাতাচ্ছেন? তাদের রাজনৈতিক ফায়দার জন্য তাতাচ্ছেন। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলমান তাদেরকে তাতিয়ে ভুল বুঝিয়ে একটা যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেটা তো এই রাজ্যে বাকিবুল্লাহ সাহেব বলুন কে করছে, তার নিজের। আরে আপনি কাদের হয়ে বলছেন? এবং শেষে একটা কথা বলি, উনি একটা অত্যন্ত একটা অভিযোগ এনেছেন, আমি ওনাকে কয়েকটা নাম মনে করে দিই বাকিবুল্লাহ সাহেবকে। অঙ্কিত শর্মা, দিল্লি দাঙ্গায় আইবির অফিসার, তাকে 78 বার তাকে কুপিয়ে মারা হয়েছিল। এই গত বছর একটা ছেলে, সে দুর্গাপুজোর বোধহয় ভাসানের সময়, সে একজনের বাড়িতে একটা গেরুয়া পতাকা তোলানোর জন্য তাকে সেখানকার কুপিয়ে তাকে খুন করা হয়েছে। এই 2020 সালে বিহারে
তখন একটা সরস্বতী পুজোর বিসর্জনের সময় একটা বাচ্চা ছেলে 16 বছরের, তাকে গুলি করে মারা হয়েছে। কানহাইয়া লালের তার গলা কিভাবে কেটে তাকে খুন করা হয়েছে আমরা ভুলিনি। আমি নামগুলো বলছি না, কিন্তু উনি যদি এইভাবে অভিযোগ করে, পাশাপাশি এটাও মনে করি দেবো, এক সেকেন্ড, পাশাপাশি আমাদের এই দেশের জন্যই, দেশের জন্য ঝন্টু আলী শেখরা প্রাণ দেয়। আপনি লক্ষ্য করে দেখলেন আজকে বেলডাঙ্গায় যারা ঘন্টার পর ঘন্টা অবরোধ করলো, এই ধরনের অত্যাচার করলো, সব অল্প বয়সী ছেলে, সব 20, 22, 21 বছরের ছেলে। কাজ নেই, কেউ কেউ আপনার ক্যামেরাতে বলেওছে যে কাজ নেই জন্য বাইরের রাজ্যে যেতে হয়, এই রাজ্যে কাজ পাই না, কাজ দিতে পারে না, আমাদের রাজনীতিবিদরা কাজ দিতে পারে না, অথচ তারা বাংলায় এগিয়ে, পশ্চিমবাংলায় এগিয়ে এই নিয়ে বিজ্ঞাপন দেয়। বাড়ি বাড়িতে বেকার, বাড়ি বাড়ির লোকরা বাধ্য হয় পরিযায়ী শ্রমিক হয়ে যেতে, আর যারা এখানে পড়ে থাকে তারা রাজনৈতিক নেতাদের আশপাশে ঘুরে হয়তো কোনো রকম করে সিন্ডিকেটের মধ্যে ঢুকে গিয়ে কিছু রোজগার করলো, কোনো একটা বরাদ্দ পড়লো, সেখান থেকে রোজগার করলো। এই লোকগুলোকে না আমি শিক্ষা দিতে পেরেছি, না এগুলোকে, এই মানুষগুলোকে কর্মসংস্থান দিতে পেরেছি, তার ফলশ্রুতি কিন্তু আজকে এই ধরনের একটা অরাজক পরিস্থিতি। আমি বাকিবুল্লাহ সাহেব একটা তাতানোর কথা বলেছেন, মহারাজ 70%, 30% কথা বলেছে। আমি শুধু একটা কথা বলবো, যে ব্যক্তিটি এটা বলেছিলেন যে আমরা এখানে 70%, ওরা 30%, ওদেরকে গঙ্গায় ভাসিয়ে দিতে 1 ঘন্টা সময় লাগবে না, সেই লোকটিকে কে তখন যে দলে ছিলেন সেই দল থেকে কি বহিষ্কার করা হয়েছিল বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হয়েছিল? না না, ওপেন কন্ডেম করা হয়েছিল। না না, বলুন যে ওখানে গিয়ে পিঠ চাপড়ান। আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, তারপর আমাকে বলে দিন, তাহলে তো ভালো লাগবে। আমাকে শেষ করতে দিন। কিন্তু এই লোকটা যখন অন্য কথা, মসজিদ তৈরির কথা বলল, মমতা ব্যানার্জি যদি জগন্নাথ মন্দির তৈরি করতে পারে, মহাকাল মন্দির তৈরি করতে পারে, নাম নিয়ে প্রবলেম আছে দাদা, ভুল কথা বলবেন না বাবা। এখানে বারংবার বক্তব্য দেওয়া হয়েছে, আমরা কেন মসজিদের বিরোধিতা করছি না, কখনো করছি না, কিন্তু শান্তিপ্রজ্ঞা যখন বলে আমাদের জেতার জন্য আইএম, ওএসি সেটা সবাই সাহায্য করেছিল, তখন আপনাদের বক্তব্য শোনা যায় না। যখন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী বলেন 70-30-এর কথা, তখন আপনার কথা শোনা যায় না স্যার। এই পার্থক্যের জন্যই ন্যারেটিভ সেটটা আরো গন্ডগোল হয়। আমি বলবো যে আমি আপনাদের চ্যানেলে এসে এর আগেও বলেছি যে মাননীয় হুমায়ুন কবির সাহেবের যে 70 আর 30-কেও যেমন আমরা নিন্দা জানিয়েছি, বিরোধী দলনেতার মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, এটাও আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আর আমি বলবো, আমি বিশেষ করে কিয়াদির কাছে বলবো যে আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন, আপনি বলুন আপনার দলের বিধায়ক অত্যন্ত সম্মানীয় কবি অসীম সরকার, আপনি বলুন কোনো জনপ্রতিনিধি সে যে দলেরই হোক না কেন, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যে দলেরই হোক, কোনো একটা নির্দিষ্ট ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারে, আপনি সমর্থন করেন? আমি বলি, একটু বলতে দেন। আমরা যারা কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করে তাদের যেন আমরা তীব্র নিন্দা জানাই, রামায়ণ, মহাভারত, গীতা, অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়েও যারা বাজে মন্তব্য করে তাদেরকেও আমরা তীব্র একদম ভালোবাসা, অন্য ধর্মকে বিন্দুমাত্র অপমান করার অধিকার নেই এবং প্রয়োজনও নেই। কিন্তু আমি আসবো তার আগে, আজকে একেবারে আবার বেলডাঙ্গায় ফিরবো, আমার সহকর্মী শিবাশিস মৌলিক এই ছবি তুলে ধরেছে, দেখাবো। ঘন্টার পর ঘন্টা ধরে তাণ্ডব, অবরোধ, স্তব্ধ হলো যান চলাচল, বিক্ষোভ আছড়ে পড়ল ট্রেনের সামনেও। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সকাল থেকে রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে প্রায় 5 ঘন্টার বেশি। স্থানীয়দের দাবি অনুযায়ী প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত পথ জ্যাম হয়েছিল সারাদিন। ঝামেলা হয়েছিল, আমি তখন ছোট ক্যাবলে উঠে এসেছিলাম এই পাকা রাস্তার ধারে, তখন দেখেছিলাম একবার রাস্তায় এরকম জাম, বেলডাঙ্গা পার হয়ে গেছিল, 3 কিলোমিটার 4 কিলোমিটার জাম ছিল। কয়েক ঘন্টা যেরকম আন্দোলন চলছিল তো মনে ছিল যে মিটবে না, যাক প্রশাসন এসে
নিয়ন্ত্রণে এসছে। কিন্তু হঠাৎ করে কিভাবে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠল? নেপথ্যে কি বিশেষ কোনো কারণ? বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। সব মিলিয়ে এখনো থমথমে বেলডাঙ্গা। শিবাশিস মৌলিক ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনারা কি মনে করছেন, কত শতাংশ মানুষ কি ভাবছেন, আমরা প্রশ্ন তুলি। পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বেলডাঙ্গা, সক্রিয় ভূমিকায় দেখা গেল না পুলিশকে। আপনি কি মনে করেন পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিশ ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে এমনটা মনে করছেন 94% মানুষ, ব্যর্থ হয়নি মনে করছেন 6% মানুষ। এসআইআর নিয়ে দিকে দিকে বিক্ষোভ, এর জন্য কাকে দায়ী করবেন? নির্বাচন কমিশনকে দায়ী করেছেন 46% লোক, বিজেপিকে দায়ী করেছেন 12% লোক, 42% লোক এর জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। নানা কারণে ভোটের আগে দিকে দিকে অশান্তির ঘটনা ক্রমশ বাড়ছে। নেপথ্যে বিশেষ কোনো পরিকল্পনা আছে বলে মনে করেন আপনি? পরিকল্পনা আছে এমনটা মনে করছেন 92% মানুষ। 6% মানুষ পরিকল্পনা দেখতে পাচ্ছেন না আর বলতে চাননি 2% মানুষ। বারবার নিয়ম পরিবর্তন, মানুষের চরম হয়রানি। সুষ্ঠুভাবে এসআইআর করতে কি ব্যর্থ হচ্ছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে এমনটা মনে করছেন 78% মানুষ। ব্যর্থ হচ্ছে না নির্বাচন কমিশন, এখনও যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করছে এমনটা মনে করছেন 18% মানুষ। 4% মানুষ বলতে চাননি। আর এবার আসবো আলোচনা জানিয়ে হচ্ছে তা নিয়ে আপনাদের মন্তব্যে, দেখব কে কি বলছেন। মিহির কানুনগো লিখছেন, পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, এ তো প্রভুর আদেশ পালনে দায়বদ্ধ। গৌতম বাগুই লিখছেন, সাংবাদিকের ওপর আক্রমণ এ রাজ্যে নতুন নয়, মামলা নামক হামলা তো আছেই। অমরনাথ কর্মকার লিখছেন, রাজনৈতিক হিংসার দাপটে উন্নয়ন শব্দটাই এ রাজ্যে ব্রাত্য হতে চলেছে। অমিয় চক্রবর্তী লিখছেন, যে রাজ্যে পুলিশ ফাইলের আড়ালে লুকোয় সেখানকার আইন শৃঙ্খলা এর থেকে ভালো হবে কি করে? তন্ময় সরকার লিখছেন, বিজেপি কি অশান্তি থামাতে চায় নাকি অশান্তির আগুনে রুটি সেঁকতে চায়? এইখান থেকে আমি অবশ্যই প্রচুর মানুষ নির্বাচন কমিশনকে এই হয়রানির জন্য দায়ী করছেন। আমি আবার বলি যে বারবার নিয়মে পরিবর্তন, মানুষের চরম হয়রানি, সুষ্ঠুভাবে এসআইআর করতে কি ব্যর্থ হচ্ছে নির্বাচন কমিশন? 78% মানুষ নির্বাচন কমিশনকে এই বিষয়ে ব্যর্থ বলে মনে করছেন। কিন্তু এর কারণটা আমার ধারণা হচ্ছে একের পর এক তুগলকি সিদ্ধান্ত, কোনো এসওপি ছাড়া প্রতিদিন যত এই শুনানির সময়সীমা কমে আসছে তত একটার পর একটা নতুন নিয়ম ইন্ট্রোডিউস করা হচ্ছে। এমনকি কালকে আপনাদের দেখিয়েছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাকে অবশ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না, এই মর্মে একেবারে তুগলকি সার্কুলার চলে এসছে। আজকে জেলায় জেলায়, একাধিক জেলায় কিন্তু অশান্তি ছড়ালো। আমি প্রথমে এই ছবিটা দিয়ে শুরু করব যে কোচবিহার থেকে পূর্ব বর্ধমান বিভিন্ন ক্ষেত্রে অশান্তি। কিন্তু এই অশান্তির পেছনে কি আছে? অশান্তির কারণ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সবটাই কি স্বতঃস্ফূর্ত? দেখুন তো। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বুধ ও বৃহস্পতিবার এসআইআর শুনানি ঘিরে বেনজির তাণ্ডব দেখা গেছে দুই জেলায়। আর শুক্রবার এসআইআর শুনানি ঘিরে হয়রানির অভিযোগ তুলে জেলায় জেলায় চলল তুমুল বিক্ষোভ। কালকে হিয়ারিং, আজকে নোটিশ দিয়েছে, এখনো কাগজপত্র পাইনি আমরা। এতে কি আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো আমরা। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে এদিন সকালে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেলগেটে অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল 8টা নাগাদ ব্রাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। পূর্ব বর্ধমানের পাশাপাশি কোচবিহারেও দেখা গেছে বিক্ষোভের ছবি। উত্তর দিনাজপুরের ইসলামপুরেও কার্যত একই ছবি দেখা যায়। বেলারুর গাফলাতি, এটা কার গাফলাতি? এটা নরেন্দ্র মোদীর গাফলাতি, এটা অমিত শাহের গাফলাতি।
আতঙ্ক মানে খুব আতঙ্ক, সাধারণ খুব আতঙ্কে আছে। এসআইআর এর হিয়ারিং নিয়ে অভিযোগের জেরে ফরাক্কা ও চাকুলিয়ায় কিভাবে বিডিও অফিসে তাণ্ডব চলেছে তা বুধ ও বৃহস্পতিবার দেখেছে রাজ্যবাসী। আর এদিন উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বিডিও অফিসের মেন গেট আটকে চলে বিক্ষোভ। এই জেলারই মাটিয়াতে ক্ষোভে ফেটে পড়েন শয়ে শয়ে সাধারণ মানুষ। রাস্তার উপর গাছ ফেলে দফায় দফায় চলে বিক্ষোভ। এখানকার বিডিও সাহেব বারবার আমাদের নথি ফেরত দিয়ে আমাদের হেনস্থা করাচ্ছে এবং নথি ছাত্র থাকা আমাদের দেশের নাগরিক, আমাদের নথি আছে, তার কারণে আমরা হেনস্থা হবো কেন? একইভাবে স্বরূপনগরও বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসলে তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা, যার জেরে বেশ কিছুক্ষণের জন্য টাকি রোডে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে, ফর্ম মানে তাদের হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন, তারা দরখাস্ত জমা দিন। বাদ বাকি কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন, আশা করি মানুষ বিচার পাবেন। ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে। শুনানিতে হয়রানির অভিযোগে দক্ষিণ 24 পরগনার জয়নগর 2 নম্বর ব্লকের বামনচক মোড়েও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই জেলারই বজবজের ডোঙারিয়া ও দক্ষিণ রায়পুরেও দেখা যায় বিক্ষোভের ছবি। একইভাবে হাওড়ার ডোমজুড়েও বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে তৃণমূল। এবিপি আনন্দ। দেখুন, খুব ইন্টারেস্টিং। এর আগে শ্রমিক ভট্টাচার্যকে দেখেছিলাম যে পর একাধিক দিন বলেছেন যে সোজা শটান কলকাতায় আসুন গণেশ কুমার। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। দেখুন, শোনা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়া মাত্র নাকি ভোট ঘোষণা হবে। এখন কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি এই হয়, তাহলে ভোটের সময় চেহারাটা কি হবে? অবশ্যই আশঙ্কা, কিন্তু এই আশঙ্কা ক্রমশ বাড়ছে। দেখুন, বুধবার ফারাক্কায় বিডিও অফিসে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ভাঙচুর। বৃহস্পতিবার চাকুলিয়ার গোয়ালপুকুর 2 নম্বর বিডিও অফিসে আগুন। আর শুক্রবার ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বিধানসভা ভোটের আগে রাজ্যে আইন শৃঙ্খলার একই অবস্থা। কি করছে পুলিশ প্রশাসন? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারের রাজ্যে বাংলার এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। মৃতদেহ নিয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক। বাঁশ গাছের ডাল ফেলে আটকে দেওয়া হয় ট্রেন। ঘটনাস্থলেই ছিল রেল পুলিশের বিশাল বাহিনী। কয়েক কিলোমিটার দূরেই জিআরপি আউটপোস্ট। তা সত্ত্বেও কেন 7 ঘন্টা ধরে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হলো সাধারণ মানুষকে? এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন। অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা তো করবেই। বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। বুধবার এসআইআর চলাকালীন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই তাণ্ডব চলে ফারাক্কা বিডিও অফিসে। এসআইআর শুনানিকে ঘিরে পরের দিন মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনার কার্যত পুনরাবৃত্তি হয় উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। বুধ, বৃহস্পতি, শুক্র পরপর 3 দিন 3 জায়গার এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে। ভোটের আগেই যদি এই হয়, তাহলে ভোট এগিয়ে এলে কি হতে পারে? আমি যা বুঝতে পারছি যে এই সামগ্রিক যদি এই আইন শৃঙ্খলার পরিস্থিতি এই অবস্থায় যদি চলতে থাকে, তাহলে কোনো কন্ডিশনে পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব নয়। এবারের ভোট যদি এইভাবে চলতে থাকে, তাহলে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী ভোট হবে। কেন্দ্রীয় সরকারকে এই কথাটা বুঝতে হবে যে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই রাজ্যের নির্বাচন অসম্ভব এবং অসম্ভব। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না, তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। এটা যদি ট্রেলার হয়, তাহলে সিনেমা কি হতে পারে? এটা ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। এ রাজ্যে ভোটের বাতাসে ধর্মের কল রীতিমতো জোরে জোরে নড়ছে। ঘোষণা হয়েছিল আগেই। আজ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। প্রায় 17.5 একর জায়গা জুড়ে তৈরি হবে এই মন্দির। থাকবে মহাদেবের 108 ফিট উঁচু মূর্তি।
শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ঐতিহ্য সবাইকে নিয়ে চলা। আবার এ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলছেন, উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন। হর হর মহাদেব, রক্ষা করো মহাদেব। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাসের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি, উলুধ্বনি, দোয়া করবেন। শিলিগুড়ির মাটিগাড়ায় 17.41 একর জমির উপরে তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে মূর্তির মোট উচ্চতা হবে 216 ফুট। মূর্তি তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে। যে ভিত্তির উপর মূর্তি থাকবে তার উচ্চতা হবে 108 ফুট, আর মূল মূর্তির উচ্চতা হবে 108 ফুট। আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। বাংলাকে 1 নম্বরে করব বলেছি, করেই ছাড়ব। করব। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। কয়েকদিন আগে গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণের 1000 বছর পূর্তিকে স্মরণ করে পালন করা হয় সোমনাথ স্বাভিমান পর্ব, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেন সোমনাথ মন্দিরে। এই সোমনাথে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। আর এদিন শিলিগুড়ির মহাকাল মন্দিরে শিলান্যাস করে ভক্তদের জন্য জ্যোতির্লিঙ্গ দর্শনের ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী। মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে, মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। শিলিগুড়ি মহাকাল মন্দিরে থাকবে 2টি প্রদক্ষিণ পথ। রোজ আসতে পারবেন 1 লক্ষ দর্শনার্থী। সভা মণ্ডপে একসঙ্গে বসতে পারবেন 6000-এর বেশি মানুষ। থাকবে রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড। এছাড়াও থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স। পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থাও থাকবে মন্দির চত্বরেই। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল। আমরা সবাইকে নিয়ে চলি। আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি। মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, आप अगर एक अंगुल में अंगुली मुठ कर सकता है, नहीं कर सकता है, लेकिन 5 अंगुल जब लेगा तब आपको मुष्टि बंधन होता है। मानेटा कि একটা ধর্ম থাকলে সব কিছু চলে না, একটা রং থাকলে সব কিছু চলে না। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এই মন্দির কি আলাদা করে বিধানসভা ভোটে কোনো প্রভাব ফেলবে? আশাবুল হোসেন, বাচ্চু দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।